বাবা রাসেল, তোমাকে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। জি চাচা, বলুন কি কথা বলবেন। তুমি হয়তো আমার উপর রাগ করতে পারো, কিন্তু আমি না বলে থাকতে পারছি না। চাচা আপনি বলুন, আমি রাগ করবো না। আসলে কিছুদিন ধরে দেখছি তুমি অফিসে চলে যাওয়ার পর তোমার স্ত্রী দেখি একটা ছেলের সাথে কোথায় যেন যায়। আমি প্রথমে ভাবছি তোমার আত্মীয় স্বজন হবে, কিন্তু প্রতিদিন যাওয়াতে আমার কেন জানি সন্দেহ হচ্ছে, তাই আজকে তোমাকে না বলে থাকতে পারলাম না। চাচার কথা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। মারিয়া কি অন্য কোনো ছেলের সাথে রিলেশনে আছে? আমারও কেমন জানি মারিয়াকে সন্দেহ সন্দেহ লাগছে, কারণ কিছুদিন ধরে মারিয়া আমাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলছে, আমার সাথে ঠিকভাবে কথা বলছে না। অফিস থেকে ফোন দিলেও সময় মতো ফোন রিসিভ করে না। চাচা আমি আপনার সাথে পরে কথা বলছি, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবা। আমি আর কোনো কথা না বলে রিক্সা নিয়ে অফিসে চলে আসলাম। অফিসের ভেতরে ঢুকে নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। এবার আমি আমার পরিচয়টা আপনাদের দিই। আমি রাসেল, একটা অফিসে চাকরি করি। আব্বু আম্মু গ্রামে থাকে, আমার টাকায় তাতে সংসার চলে। আর মারিয়া হচ্ছে আমার বউ। তাকে বিয়ে করেছি আজ 3 মাস হলো। মারিয়ার বাবা একটা কলেজের প্রিন্সিপাল। মারিয়াকে আমি ভালোবেসে বিয়ে করেছি। মারিয়ার আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছি। কলেজ থেকে মারিয়াকে আমার পছন্দ হয়, তারপর ভালোবাসা। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসি। আমি যে বিয়েটা করছি সেটা আব্বু আম্মু জানে না, তাদের বলিনি, কারণ তারা শুনলে কষ্ট পাবে। তো যাই হোক, বিকালে অফিস ছুটির পর বাসা যেতে লাগলাম। হঠাৎ একটা হোটেলের সামনে চোখ পড়তেই আমি পুরো অবাক হয়ে গেলাম। দেখি মারিয়া একটা ছেলের সাথে হোটেল থেকে বের হয়ে আসছে। ছেলেটাকে আমি চিনতাম না। মারিয়ার ছেলেটা একটা গাড়িতে উঠে চলে গেল। এখন আমার বুঝতে বাকি রইল না মারিয়া ওই ছেলের সাথে হোটেলে কি করেছে। মারিয়া এমন কাজ করবে তা আমি কখনো ভাবতে পারিনি। আমি কাকে ভালোবেসে বিয়ে করেছি? নিজের বউ অন্য কোনো ছেলের সাথে হোটেল থেকে বেরিয়ে আসে। নিজের চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি আর 1 মিনিটও দাঁড়িয়ে না থেকে কোর্টে চলে গেলাম। সেখানে গিয়ে ডিভোর্স পেপারটা নিয়ে বাসে চলে আসলাম। আমি আর মারিয়াকে রাখবো না। ওর মতো চরিত্রহীন একটা মেয়েকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। আমার সাথে কোনো কথা না বলে রুমে চলে গেল। আমি মারিয়ার পেছন পেছন রুমে গিয়ে ঢুকলাম। ওই ছেলেটা কে ছিল? তুমি কোন ছেলের কথা বলছো? যে ছেলের সাথে কিছুক্ষণ আগে দেহের চাহিদা মিটিয়ে হোটেল থেকে বেরিয়ে আসলি। এটা তুমি কি বলছো? আমি তো বাসা থেকে কোথাও যাইনি। তুমি হয়তো ভুল কিছু দেখছো। আর তোমার স্ত্রীকে এই কথা বলতে তোমার লজ্জা করে না? ও তাই? আর যখন আমি অফিসে চলে যাওয়ার পর অন্য ছেলেকে নিয়ে বেরিয়ে যাস, তখন কি তুই বাসায় ছিলি? তোমাকে কে বলছে আমি অন্য ছেলেকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাই? আমার আগের থেকে তোকে সন্দেহ হয়েছে। তুই আগের মতো আমার আর খেয়াল রাখিস না। ফোন দিলে ফোন সময় মতো ধরিস না। তাই আজকে সকালে আমার কাছে একটা লোক এসে বলে, আমি তেমন কিছু না বলে অফিসে চলে যাই। আর অফিস থেকে বাসায় আসার সময় তোকে দেখি একটা ছেলের সাথে হোটেলের সামনে বেরিয়ে আসতে। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি অন্য ছেলেকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে আসছি? আমি জানতাম তুই এমন কিছু একটাই বলবি, তাই তো মোবাইলে ভিডিও রেকর্ড করে রেখেছি। তারপর আমি মোবাইল থেকে ভিডিওটা বের করে মারিয়াকে দেখালাম। মারিয়া বলল, আমি অন্য ছেলের সাথে হোটেল থেকে বেরিয়ে আসছি, কিন্তু আমি কোনো খারাপ কাজ করি নাই। হোটেল থেকে বেরিয়ে এসে বলছিস খারাপ কাজ করিসনি? হোটেলে মানুষ কখনো এমনি এমনি ঢোকে না। তোর মতো চরিত্রহীন মেয়েকে আমি কখনো আমার সাথে রাখবো না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাবি আর ডিভোর্স পেপারটা সই করে দিবি। আমি সই করে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার দোষ স্বীকার করছি। আমি রনের সাথে খারাপ কাজ করেছি। আমি আর এমন কাজ কখনো করব না। আমাকে আর একটা সুযোগ দাও। তুই সই করবি কিনা? আমি তোর মতো খারাপ মেয়েকে কখনো ক্ষমা করবো না। আমি কি তোর দেহের চাহিদা পূরণ করতে পারি না? তোকে কখনো কোনো কিছু কমতি রাখছি? তারপরও তুই এমন একটা কাজ করলি কেন? তোর মতো মেয়েকে ক্ষমা করলে আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। তুই একটা জাহান্নামী। তুই তাড়াতাড়ি সইটা কর। মারিয়া চোখের পানি মুছে হাসতে হাসতে বলতে লাগলো, তুই কি ভেবেছিস? তুই বললে আমি ডিভোর্স পেপারে সই করে দিব? তাহলে তুই ভুল ভাবছিস। আমাদের বিয়ের কাবিননামা কত জানি হয়েছে? 5 লাখ টাকা। আমার কাবিনের টাকা দেওয়ার পর আমি তোর ডিভোর্স পেপারে সই করব। এর আগে আমি কখনো সই করব না। ঠিক আছে, আমাকে কিছু সময় দিতে হবে। তারপরও তোর মতো মেয়েকে আমি আপন করে নেব না। আমিও তোর সাথে সংসার করতে পারবো না। আমি রনিকে ভালোবাসি। সে বলেছে আমাকে বিয়ে করবে, তবে তোমার থেকে কাবিনের টাকা উদ্ধার করার পর। ঠিক আছে, আমি খুব শীঘ্রই তোর টাকা দিয়ে দেবো। এই কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। মারিয়া এত খারাপ আমি কখনো ভাবতে পারিনি। বিয়ের পর অন্য একটা ছেলেকে নিজের শরীরটা দিয়ে ভালোবাসে।
আমি কাকে ভালোবেসেছি, আমি কাকে বিয়ে করেছি? আমার কাছে কিছু জমানো টাকা আছে, 2-3 লাখ টাকার মতো হবে। এই টাকাগুলো আমি ইন্টারনেট থেকে কামিয়েছি। আমি ইন্টারনেট ওয়েবসাইটে কাজ করি। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মারিয়া রনির সাথে হেসে হেসে কথা বলছে। আমি কোনো কিছু না ভেবে বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর একটা হোটেলে রাতের খাবার খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে রুমে গেলাম। তখন দেখি মারিয়া রনির সাথে শরীরের কাপড় খুলে ভিডিও কলে কথা বলছে। শুধু পরনে ছিল ব্রা আর ছায়া। আমার ভাবতেই অবাক লাগছে, এখনো বিয়ে করে নেই, তার আগে শরীরের সব কিছু উজাড় করে দিয়েছে। এখন মায়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা, রাগ আর অভিমান। ওর বিচার আল্লাহ করবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রুমে গিয়ে দেখি মারিয়ার শরীর রাতে যেভাবে দেখেছিলাম এখনো ঠিক সেইভাবেই আছে। আমি আর ওর দিকে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। একটা হোটেলে ঢুকে নাস্তা করলাম। তারপর অফিসে চলে গেলাম। অফিসে ঢুকে আগে বসের কেবিনের সামনে গেলাম। ভেতরে আসতে পারি স্যার? আরে রাসেল সাহেব যে, আসো। আমি ভেতরে ঢুকে বসের সামনে গেলাম। তখন বস বলল, বসো, তা কিছু বলবে? আমি চেয়ারে বসলাম। তারপর বসকে বললাম, জি স্যার, কিছুদিন আগে আপনি বলেছিলেন না যশোরে আপনার যে অফিসটা আছে সেখানে আমাকে কাজ করতে হবে? বলেছি, কিন্তু তুমি তো যেতে রাজি হওনি। আমি কাল থেকে আপনার ওই অফিসে দেখাশোনা করতে চাই, আপনি সব কিছুর ব্যবস্থা করুন। হঠাৎ তোমার কি হয়েছে রাসেল? তোমাকে কেমন চিন্তিত লাগছে? স্যার আমার কিছু হয়নি, আপনি ওখানে যাওয়ার ব্যবস্থা করুন। আমি আপু আম্মুকে গ্রাম থেকে নিয়ে এসে ওখানে রাখবো। ঠিক আছে, তুমি যখন বলছো আমি সবকিছু ব্যবস্থা করছি। ধন্যবাদ স্যার। আর একটা কথা, আমার কিছু টাকা লাগবে, আপনি বেতন থেকে আস্তে আস্তে কেটে রাখবেন। কত টাকা লাগবে সেটা বলো। স্যার 2 লক্ষের মতো। ঠিক আছে, আমি তোমাকে কিছু বলবো না কেন তোমার হঠাৎ টাকার প্রয়োজন হচ্ছে। শুধু একটা কথা বলবো, অফিসটা নিজের মতো করে চালাবে। আমি ম্যানেজারকে ফোন দিয়ে বলে দিচ্ছি, সে তোমাকে 3 লাখ টাকা দিয়ে দেবে। ধন্যবাদ স্যার, আমি নিজের মতো করে অফিসটা চালিয়ে নেব, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা শোধ করে দেব। টাকার কথা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি এখন টাকা নিয়ে বাসা চলে যাও, আর বাড়ি থেকে কিছুদিন ঘুরে মা বাবাকে নিয়ে যশোর চলে এসো। আমি ড্রাইভারকে ফোন দিয়ে বলবো তোমাকে বাস কাউন্টার থেকে নিয়ে আসতে। অফিস থেকে তোমাকে থাকার জন্য একটা ফ্ল্যাটও দেওয়া হবে। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। বসকে বলে ম্যানেজার রুমে চলে আসলাম। তারপর টাকাগুলো নিয়ে অফিস থেকে বেরিয়ে ব্যাংকে চলে গেলাম। ব্যাংক থেকে জমানো টাকাগুলো উঠে বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে দেখি মারিয়া নেই, হয়তো রনির সাথে আছে। আমি রুমে ঢুকে সব কিছু গুছিয়ে রাখলাম। আমি আর একটা দিন ওর মতো খারাপ মেজাজে থাকতে চাই না। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আমি বাসা থেকে বেরিয়ে একটা হোটেলে খাবার খেয়ে চলে আসলাম। বাসায় এসে দেখি মারিয়া রুমে বসে রনির সাথে কথা বলছে। আমি আমার ব্যাগটা কাঁধে নিয়ে বললাম, এই নে তোর পুরো 5 লক্ষ টাকা, আর এখনই তুই ডিভোর্স পেপারে সই কর। তোকে আমি মুক্ত করে দিলাম, এবার তুই তোর রনিকে নিয়ে সুখে থাক। তোর এই চেহারা আমাকে আর কখনো দেখাবি না। তুই আমাকে হাসালি। তোর মতো ফকির কে কখনো আমার চেহারা দেখাবো না। আমি কালকে রনিকে বিয়ে করব। মারিয়া টাকাগুলো নিয়ে ডিভোর্স পেপারে সই করে দিল। আমি ডিভোর্স পেপারটা নিয়ে বেরিয়ে আসলাম। ডিভোর্স পেপার ওর কাছে থাকলে অন্য প্ল্যান করতো। বাসা থেকে বেরিয়ে বাড়িওয়ালার সব টাকা দিয়ে রিক্সা নিয়ে বাস কাউন্টারে চলে আসলাম। একটা টিকিট কেটে বাসে উঠে বসলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে আমার সামনে আসলো। মেয়েটা বোরখা পরা ছিল, শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছে। চোখ দুটো দিয়ে তাকিয়ে কেমন যেন মায়া পড়ে গেলাম। হঠাৎ মেয়েটি বলল, এই যে মিস্টার, আমাকে একটু সাইড দেন, আমি জানালার পাশে বসবো। জানলার পাশে তো আমার সিট, আমি কেন আপনাকে জানলার পাশে সিটটা দেবো? আসলে আমার গাড়িতে ঘুম আসে, তাই জানালার পাশের সিটটা চেয়েছি। প্লিজ আপনি আমাকে জানালার পাশের সিটটা দেন। মেয়েটা করুণ স্বরে বলল। তাই আমি আর না করতে পারলাম না। আমি উঠে গিয়ে মেয়েটিকে জানলার সিটটা দিয়ে দিলাম। মেয়েটা গিয়ে আমার সিটে বসলো, আর আমি গিয়ে তার সিটে বসে পড়লাম। কেউ কোনো কথা বলছি না। মেয়েটা হঠাৎ বলল, আপনার নাম কি? কোথায় যাচ্ছেন? জি আমি রাশেন, আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি। আর আপনি? জি আমার নাম মুনিয়া, ঢাকা থেকে লেখাপড়া শেষ করে নিজের বাড়িতে যাচ্ছি। ও, আপনি কি কাজ করেন? আমি ঢাকায় একটা অফিসে চাকরি করি। এখান থেকে যশোরে বসে আরেকটা অফিস আছে, ওখানে কাজ করব। তাই গ্রামে গিয়ে বাবা মাকে নিয়ে যশোরে চলে যাব। খুব ভালো, আমার মামার বাড়ি যশোর। যদি কখনো যশোর যাই তাহলে আপনার সাথে দেখা হবে। আপনি আমার সাথে কি করে দেখা করবেন? বাস থেকে নামলে তো দুজন দুদিকে চলে যাবো। তাও ঠিক। আচ্ছা আপনার মোবাইল নাম্বার দেন। আসলে আমার সিমটা ভেঙে ফেলেছি। কেন? আপনাকে পরে একসময় ফোনে বলবো। এর থেকে ভালো আপনার নাম্বারটা আমাকে একটা কাগজে লিখে দিন,
আমি নতুন সিম কিনে আপনাকে ফোন দেবো। তাড়াতাড়ি করে আসার কারণে সিম কিনতে মনেই ছিল না। আচ্ছা ঠিক আছে। মনি একটা কাগজে তার নাম্বারটা লিখে দিল। এভাবে মনিয়ার সাথে কথা বলতে বলতে অনেকটা ফ্রি হয়ে গেছি, কিন্তু এখনও মনিয়ার চেহারাটা দেখতে পেলাম না। কিছুক্ষণ পর গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামলো। আমি গাড়ি থেকে নেমে মনিয়ার আমার জন্য খাবার নিয়ে গাড়িতে চলে আসলাম। এই নাও, খাবারগুলো খেয়ে নাও। তুমি খাবার আনতে গেলে কেন? আর আমি তো তোমার সামনে খেতে পারবো না। কেন? তারপর মুনিয়া যেটা বললো সেটা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি জীবনে প্রতিজ্ঞা করছি, আমার এই চেহারা একমাত্র আমার বরকে ছাড়া বাহিরের কাউকে দেখাবো না। খুব ভালো, কিন্তু তাহলে এখন খাবার খাবে কি করে? তুমি খাবারগুলো আমার হাতে দাও, তারপর দেখো আমি কি করে খাই। আমি খাবারগুলো মুনিয়ার হাতে দিলাম। মুনিয়া নেকাবের ভেতর দিয়ে খাবার খেতে লাগলো। শালার মনে করেছে খাবার খাওয়ার সময় অন্তত চেহারা দেখবো, আর তা হলো না। আমি আমার খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। মুনিয়া খাবার খেয়ে মোবাইলে গজল শুনছিল। কয়েক ঘন্টা পর বাস আমাদের বাজারের কাউন্টারে থামলো। মুনিয়ার থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিয়ে পাশে যেতে লাগলাম। মুনিয়ার বাসা আরো সামনে, তাই সে নামলো না। এবার চলুন ওইদিকে মারিয়ার কি অবস্থা তা একটু দেখে আসি। আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর মারিয়াকে রনি ফোন দিল। কিছুক্ষণ পর রনি ফোনটা ধরল। তখন মারিয়া বলল, রনি, তুমি কোথায়? এক্ষুনি আমার বাসায় আসো, জরুরি কাজ আছে। এখন তোমার বাসায় যাব কেমন করে? তোমার স্বামী বাসায় আছে না? আরে তুমি আসো তো, একটা খুশির খবর আছে, আসলে শুনতে পাবে। ওকে জানো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। বলেই রনি ফোনটা কেটে দিল। প্রায় 30 মিনিট পর রনি বাসায় আসলো। কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া দরজা খুলে দিল। রনি ভেতরে ঢুকে মারিয়াকে জড়িয়ে ধরল আর বলল, এবার বলো, খুশির সংবাদটা কি এবং তোমার স্বামী কোথায়? আরে এত তারা কিসের? সব বলছি। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, আর 5 লাখ টাকা কাবিনের টাকা দিয়ে গেছে। কি সত্যি বলছো? তাহলে তো আর কোনো সমস্যা নেই। ঠিক বলছো, এখন চলো আমরা দুইজন কাজী অফিসে বিয়ে করে নেই। আরে এত তাড়াতাড়ি বিয়ে করবো না, আগে কিছুদিন তোমার সাথে রোমান্স করব, তারপর বিয়ে করব। বিয়ের পর তো সারাদিন রোমান্স করতে পারবো। চলো দুইজনে বিয়ে করে ফেলি। তুমি বুঝো না কেন? আমার বড় ভাইয়ের বিয়ে হলে তারপর তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব। যদি বড় ভাইয়ের আগে বিয়ে করি তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে। আমি যা তোমাকে ছাড়া থাকতে পারছি না। আরে জানো, কিছুদিন ধৈর্য ধরো, বড় ভাইয়ের বিয়ের কথা চলছে, কিছুদিনের ভিতর বিয়ে হয়ে যাবে। তাহলে আমি এখন কি করব? তুমি এই বাসায় কিছুদিন থাকো, তারপর তোমাকে আমি নিয়ে যাব। এখন চলো দুজনে একটু রোমান্স করি। ঠিক আছে চলো। রনি মারিয়াকে কোলে নিয়ে বিছানায় ফেলে দিল। তারপর তারা দুজন দুজনের মধ্যে হারিয়ে গেল। এবার ওদিক থেকে আমার দিকে আসুন। আমি বাসার সামনে এসে রিক্সা ভাড়া দিয়ে বাসার ভেতরে ঢুকে দরজা টোকা দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে পড়ল। কি রে বাবা, কেমন আছিস? তুই হঠাৎ বাসায় আসলি, আমাদের তো বললি না। আমি ভালো আছি আম্মু, আর মোবাইলের সিম কার্ডটা নষ্ট হয়ে গেছে, তাই তোমাদের ফোন দিয়ে বলতে পারিনি। এখন বলো তুমি কেমন আছো, আর আব্বু কোথায়? তোর আব্বু একটু বাজারে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুই তো রুমে যা। ঠিক আছে আম্মু, এগুলো তোমার রুমে নিয়ে যাও। তোমাদের জন্য কিছু ফল কিনে আনলাম। দেখ, আর তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু। বলে আমার রুমে চলে আসলাম। তারপর কল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। গ্রামে আমাদের টিনের ঘর তো, তাই কল পাড়ে গিয়ে ফ্রেশ হলাম। খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে কল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে দেখি আব্বু বাসায়। আব্বুর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর বাইরে গিয়ে কিছুক্ষণ ঘুরে আসলাম। রাতে খাবার টেবিলে আমি বললাম, আব্বু আম্মু তোমরা এখন থেকে আমার সাথে থাকবে। আমি কিছুদিন পর তোমাদের যশোর নিয়ে চলে যাব। ওখানে বসে আরেকটা অফিস আছে, ওটা দেখাশোনা করব। আর অফিস থেকে আমার একটা বাসা দেওয়া হয়েছে, বস বলেছে তোমাদের নিয়ে ওখানে থাকতে। সারা জীবন নিজের এই গ্রামে ছোট থেকে বড় হয়েছি, এখন এই গ্রাম নিজের বাড়ি রেখে কেমন করে যাব? আরে তোমরা তো একেবারে যাচ্ছ না, আমরা 2-3 মাস পর পর এখানে এসে যাব। তুই যখন বলছিস তখন তো আর না করতে পারি না। ঠিক আছে, আমরা যাব। ঠিক আছে আম্মু, তোমরা আগের থেকে সবকিছু গুছিয়ে রাখবে, কদিন পর আমি যশোরে চলে যাব। আব্বু আম্মু ঠিক আছে বলে খাবার খেতে লাগলো। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 7টা দিন চলে গেল। এখন আমি আর আব্বু আম্মু বাসে করে যশোর উঠতে যাচ্ছি। যশোর যেতে ওদিকে কি হচ্ছে তা দেখে আসি। মারিয়া, একটা খুশির সংবাদ আছে।
আগামী 1 মাস পর বড় ভাইয়ের বিয়ে, আর 1 মাস পরই আমি তোমাকে বিয়ে করব। সত্যি বলছো? আমার তো আর সইছে না, ইচ্ছে করছে এক্ষুনি চলে যাই। আরে এত তাড়া কিসের? এখন আমাকে 1 লাখ টাকা দাও। তুমি এই পর্যন্ত 2 লাখ টাকা নিচ্ছ, এখন আবার টাকা চাচ্ছ? তা কিসের জন্য? আরে তুমি রাগ করো কেন? আমি তোমাকে বলেছি না টাকাগুলো ব্যবসার কাজে লাগাচ্ছি, বিয়ের পর তোমাকে সব টাকা ফেরত দিয়ে দিব। ঠিক আছে, তো কখন লাগবে? আগে তোমার সাথে রোমান্স করবো, তারপর যাওয়ার সময় নিয়ে যাবো। বিয়ের আগে তুমি আমার সাথে কত রাত কাটিয়েছো, যদি আমার পেটে বাচ্চা চলে আসে তখন কি করবে? তখন তোমাকে বিয়ে করে ফেলবো। তোমার আব্বু আম্মু কি আমাকে মেনে নিবে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবকিছু সামলিয়ে নেব। আসো বুকে আসো। মারিয়া রনিকে জড়িয়ে ধরল। তারপর তারা দুজনে হারিয়ে গেল অজানা ঠিকানায়। অনেক দেখেছেন ওদিকে, এবার আমার দিকে আসুন। আমি আব্বু আম্মুকে নিয়ে যশোর বাস কাউন্টারে এসে পৌঁছালাম। বাস থেকে নেমে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভার আমাকে দেখে সামনে আসলো। তখন ড্রাইভার বলল, স্যার, আপনি কি রাসেল সাহেব? সাহেব না, শুধু রাসেল। তো বলুন কেন? আসলে আমাকে অফিস থেকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। ঠিক আছে চলুন। তারপর আব্বু আম্মুকে নিয়ে গাড়িতে উঠলাম। ড্রাইভার গাড়ি নিয়ে সোজা একটা বাড়ির ভেতর ঢুকে গেল। আমরা গাড়ি থেকে নামার পর ড্রাইভার আমাদের ভেতরে নিয়ে গেল। তখন ড্রাইভার বলল, স্যার, এটা আপনাদের থাকার বাসা, আমি এখন যাই। আপনি কবে থেকে অফিসে যাবেন? আমি বাসায় সব কিছু আগে গুছিয়ে নিই, তারপর 3-4 দিন পর থেকে অফিসে যাব। ড্রাইভার ঠিক আছে বলে বাসা থেকে বেরিয়ে গেল। আব্বু আম্মু একটা রুমে চলে গেল। আমি একটা রুমে চলে আসলাম। রুমের ভিতরে সব কিছু আছে। আমি ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসলাম। রাতে সবাই মিলে খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ মোবাইল ইউজ করে ঘুমিয়ে পড়লাম। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, বাড়িতে থাকাকালীন নতুন সিম কিনেছি। এভাবে দেখতে দেখতে একটা মাস চলে গেল। আমি আব্বুকে নিয়ে সুন্দরভাবে চলতে লাগলাম। অফিসের লোকজন অনেক ভালো, তাদের সহজ করে আপন করে নিয়েছি। মুনিয়ার কথা একদম ভুলেই গেছি। হঠাৎ করে তার কথা মনে পড়লো, তাই আমার ডায়েরি থেকে মুনিয়ার নাম্বারটা বের করে মোবাইলে উঠিয়ে তাকে ফোন করলাম। কিন্তু মুনিয়া ফোন ধরছে না, তাই তাকে একটা মেসেজ দিলাম। আমি রাসেল, তোমার সাথে বাসে কথা হয়েছে, এটা লিখে মেসেজ করলাম। 2 মিনিট পর আমার মোবাইলটা বেজে উঠল। তাকে দেখে মুনিয়া ফোন দিয়েছে। তখন আমি ফোনটা ধরলাম। মুনিয়া বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এতদিন পর আমার কথা মনে পড়লো? আসলে আমার নাম্বারের কথা মনেই ছিল না, হঠাৎ তোমার কথা মনে পড়তে নাম্বারের কথা মনে পড়েছে, তাই তোমাকে ফোন দিলাম। কিন্তু তুমি তো ফোনই ধরলে না। আসলে আমি অপরিচিত নাম্বার রিসিভ করি না। তোমার মেসেজ দেখে আমি চিনতে পারছি, তারপর আমি ফোন দিলাম। ও, তা কি করছো? খাবার খেয়েছো? বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই আছে। আমি খাবার খেয়ে মাত্র রুমে আসলাম, পরে তুমি ফোন দিলে। তা তুমি কেমন আছো? আঙ্কেল আন্টি কেমন আছে? সবাই ভালো আছে। হ্যাঁ, আমিও খাবার খেয়েছি। খাবার খেয়ে তোমাকে ফোন করছি। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর মোবাইলটি দেখতে ঘুমিয়ে পড়লাম। এবার চলুন দেখি ওইদিকে কি হচ্ছে। রনি এখন মারিয়ার সাথে ঠিকভাবে কথা বলে না, তার সাথে যোগাযোগ করে না। মারিয়ার পুরো চিন্তায় পড়ে গেল। ইদানিং মারিয়ার শরীর খারাপ লাগছে। আজকে সকালে মারিয়া হঠাৎ করে বমি করে। তারপর রনিকে ফোন দেয়, কিন্তু রনির ফোন ব্যস্ত বলে। তাই মারিয়া নিজে হাসপাতালে যায়। ডাক্তার মারিয়াকে দেখে বলে সে নাকি মা হতে চলেছে। ডাক্তার মারিয়াকে শরীরের যত্ন নিতে বলছে। মারিয়া হাসপাতাল থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিয়ে বাসায় যেতে লাগলো। হঠাৎ মারিয়ার চোখ যায় একটা রেস্টুরেন্টের সামনে। রনির মতো একটা ছেলে একটা মেয়ের সাথে বসে কফি খাচ্ছে। মারিয়া রিক্সা থেকে নেমে রেস্টুরেন্টের ভেতর ঢুকে যেটা দেখলো, সেটা দেখে মারিয়ার পায়ের নিচে মাটি সরে গেল। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখে রনি ওই মেয়েটাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। মারিয়া রনির সামনে গিয়ে পড়ল। বাবা, এই ছিল তোমার ভালোবাসা? আমার জীবন শেষ করে এখন অন্য মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছ? মারিয়া, তুমি এখানে? কেন? আমাকে এখানে আশা করো নাই, তাই না? বাহির থেকে না দেখলে তো বিশ্বাসই করতাম না। মারিয়া, তুমি আমার কথা আগে শোনো, চলো আমরা বাহিরে গিয়ে কথা বলি, তারপর তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। রিয়া, তুমি এখন বাসা চলে যাও। রনির সাথে যে মেয়েটা ছিল তার নাম রিয়া। রিয়া রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রনি মারিয়াকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা পার্কে গেল। এখন তেমন লোক নেই পার্কে। এবার রনি বলল, এবার বলো। তুমি আমার সাথে ঠিকভাবে কথা বলো না কেন? ফোন দিলে ধরো না। আগের থেকে তুমি কেমন আমাকে এড়িয়ে চলছো? তাহলে এবার শোনো, আমি তোকে কখনো ভালোবাসি নাই। তুই ভাবলি কি করে তোর মতো একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করব? আরে তোকে একদিন তোর স্বামীর সাথে মার্কেটে দেখে আমার অনেক ভালো লাগে। এরপর অনেক কষ্ট করে তোর নাম্বার ব্যবস্থা করি। আস্তে আস্তে তোর সাথে কথা বলতে থাকি আর আমার প্রতি দুর্বল করে ফেলি।
আমি তোকে কখনো ভালোবাসি নাই, আমি শুধু তোর দেহকে ভালোবেসেছি। এটা তুমি কি বলছো? আমি তোমাকে বিশ্বাস করে নিজের শরীর তোমার কাছে বিলিয়ে দিচ্ছি, এখন তোমার সন্তান আমার পেটে। বিশ্বাস করেছিলি না? আরে তোকে তো তোর স্বামী অনেক বিশ্বাস করেছে, কিন্তু তার প্রতিদান কি দিলি? তোর স্বামী তো কিছু না করে তোকে ডিভোর্স দিয়ে চলে গেছে, আর আমি তোর দেহ ভোগ করেছি। এখন তোকে কেউ বিয়ে করতে চাইবে না। যদি টাকা ইনকাম করতে চাস তাহলে হোটেলে চলে আয়। এখন তোর এই শরীরের কোনো দাম নেই। তুই যেমন তোর স্বামীকে ধোকা দিছিস, তেমনি আমিও তোকে ধোকা দিছি। প্লিজ রনি, তুমি এমনটা করো না। আমি না হলে সমাজে মুখ দেখাতে পারবো না। আমাদের সন্তানের কথা চিন্তা করে আমাকে আপন করে নাও। আমি তোর মতো খারাপ মেয়েকে কখনো বিয়ে করতে পারবো না। তোকে তো অনেক আগেই ছেড়ে দিতাম। তোর টাকার কারণে আমি আরো কিছুদিন অভিনয় করলাম। এখন তোর টাকা শেষ আর আমিও শেষ। তুই আর আমার মোবাইলে ফোন দিবি না, বাই। বলি রনি পার থেকে বেরিয়ে গেল, আর মারিয়া মাটিতে বসে ভাবতে লাগলো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি ছাড়া আমার যাওয়ার কোনো রাস্তা নেই। তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? তুই একটা খারাপ মেয়ে, তোর মতো মেয়েকে কখনো ভালোবাসা যায় না। বলি রনি পার থেকে বেরিয়ে গেল, আর মারিয়া মাটিতে বসে ভাবতে লাগলো, আমি কি করলাম? ওর জন্য আমার ভালোবাসার মানুষ রাসেলকে ছেড়ে দিয়েছিলাম, জোর করে তার থেকে 5 লক্ষ টাকা আদায় করলাম একমাত্র রনির ভালোবাসার কারণে। আমি এরকম কাজ কিভাবে করতে পারলাম? আমি জানতাম না রনি এতটা খারাপ। আসলে কখনো ওর সাথে প্রেম করতাম না। ওর কারণে নিজের স্বামী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন কি রাসেল আমাকে মেনে নেবে? কিন্তু কোথায় আমি ওকে খুঁজে পাবো? আমাকে যেই করে হোক রাসেলকে খুঁজে বের করতেই হবে। আমি তার থেকে পা ধরে ক্ষমা চেয়ে নেব। আমি এখন কোথায় যাব? নিজের বাড়িতে চলে যাব? আপু আমাকে কি আমাকে মেনে নেবে? দরকার হয় আপু আমার পা ধরে ক্ষমা চেয়ে নেব। উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটা রিক্সা নিয়ে তাদের বাসে পৌঁছে গেল। ওইদিকে অনেক দেখেছেন, আমার কথা কি ভুলে গেছেন? আমার দিকে কি হচ্ছে এটা দেখবেন না? আমি সুন্দরভাবে মা বাবাকে নিয়ে জীবনযাপন করতে লাগলাম। মনিয়ার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। দেখতে দেখতে 6টা মাস চলে গেছে। মনিয়ার সাথে প্রতিদিন কথা হয়। আমি মনিয়াকে না দেখে ভালোবেসে ফেলেছি। মনিয়ার কথা শুনে বোঝা যাচ্ছে সেও আমাকে ভালোবাসে। অফিসে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে বাইরে থেকে বলল, ভেতরে আসতে পারি স্যার? ইয়েস কাম ইন। মেয়েটা ভেতরে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালো। তখন আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, মুনিয়া। মুনিয়াকে একদিন আমি আমার অফিসের ঠিকানা দিয়েছিলাম। আপনারা হয়তো বলবেন আমি মুনিয়াকে কিভাবে চিনেছি। আসলে মুনিয়ার চোখের দিকে তাকিয়ে তাকে দেখে আমি চিনে ফেলেছি। তার ওই 2 চোখে অনেক মায়া আছে। মুনিয়া, তুমি এখানে? আসো আসো, বসো। তুমি আমাকে চিনলে কেমন করে? তোমার ওই চোখ দুটো দেখে। তোমার ওই 2 চোখে অনেক মায়া আছে। ও আচ্ছা, তাই নাকি? তা কেমন আছো? আঙ্কেল আন্টি কেমন আছে? সবাই ভালো আছে। এখন বলো তুমি এখানে কি করে? আসলে মামার বাড়িতে গতকাল আসছি। বাসায় একা একা ভালো লাগে না, তাই ভাবলাম তোমার অফিস থেকে ঘুরে আসি। কিন্তু তুমি তো আমাকে বললে না। বলি নাই তোমাকে সারপ্রাইজ দেব বলে, তবে এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তুমি আমাকে দেখে চিনে ফেললে। আচ্ছা, এই প্রথমে অফিসে আসলে, বলো কি খাবে? এখানে কিছু খাবো না, তোমার সাথে বাইরে ঘুরতে যাব, বাইরে খাবো। আর তোমাকে আমি একটা কথা বলবো। কি কথা বলো? সেটা বাইরে গিয়ে বলবো। ঠিক আছে, তুমি বসো, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি। তারপর আমি ম্যানেজারকে ফোন দিয়ে বললাম অফিসটা দেখে শুনে রাখতে। আমি মুনিয়াকে নিয়ে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে একটা পার্কে চলে আসলাম। দুজনে একটা খালি জায়গায় গিয়ে বসলাম। এবার বলো কি কথা বলবে? আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার সাথে কথা বলতে বলতে আমি তোমার উপর দুর্বল হয়ে পড়েছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে এই কথা বলতে যশোর ছুটে আসলাম। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি মুনিয়া। তোমার সাথে কথা বলে এবং তোমার ওই চোখের মায়ে পড়ে গেছি। তাহলে তুমি আমাকে বললে না কেন? কারণ ভয়ে। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা শুনে হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে, তাই আমি তোমাকে বলিনি। কি ঘটনা আমাকে তুমি খুলে বলো। আমার কথা শুনে হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু কথাগুলো না বলে আমি থাকতে পারবো না। তুমি আমাকে নির্ভয়ে খুলে বলো। আমার আগে একটা বিয়ে হয়েছে। তারপর মুনিয়াকে সমস্ত কথা খুলে বললাম। এখানে তো তোমার দোষ নেই, সব দোষ ওই মারিয়ার। আর তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে তো সমস্যা নেই। কিন্তু এই বিষয়টা আমরা আপু আম্মু জানি না। তাদের না বলে বিয়ে করেছি,
আপু আমার শুনলে অনেক কষ্ট পাবে। মারিয়ার পাগলামির কারণে ওকে আমি বিয়ে করেছি। ঠিক আছে, এখন ওই মারিয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এখন শুধু আমাকে নিয়ে স্বপ্ন দেখো। আমার ভালোবাসা দিয়ে সবকিছু ভুলিয়ে দিব। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? এই মুনিয়া কখনো কোনো ছেলেকে ভালোবাসে নাই। এই প্রথম তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি কি তোমাকে একটাবার জড়িয়ে ধরতে পারি? জড়িয়ে ধরতে পারো, কিন্তু আমার চেহারা দেখতে পারবে না। তোমাকে আমার এই চেহারা বাসর ঘরে দেখাবো। চাইলে বোরকার উপর দিয়ে কপালে একটা চুমু খেতে পারো। আমি মুনিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর মুনিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার কপালে একটা চুমু দিলাম। আমি মুনিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। মুনিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এবার আসুন মারিয়ার সাথে ওখান থেকে ঘুরে আসি। মারিয়া বাসায় গিয়ে তার আব্বু আম্মুর কাছে গিয়ে পা ধরে ক্ষমা চেয়েছে। তারপর তার আব্বু আম্মু তাকে ক্ষমা করে দিয়েছে। কিছুদিন পর মারিয়া হাসপাতালে গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলেছে। তার আব্বু আম্মুকে সেটা বলেনি সে যে বিয়ে করেছে। মারিয়া এখন একটা অফিসে চাকরি করে। মারিয়া আমাকে অনেক জায়গায় খুঁজেছে কিন্তু পায়নি। মারিয়া অফিসে বসে কাজ করছে। হঠাৎ তার বস থেকে কেবিনে যেতে বলল। মারিয়া অনুমতি নিয়ে বসের কেবিনে ঢুকলো। বসুন, আপনাকে যে জন্য ডাকা হয়েছে। জি স্যার, বলুন। আপনি 2 দিন পর থেকে আমার যশোরে একটা অফিস আছে, ওখানে কাজ করবেন। আপনাকে অফিস থেকে বাসা দেওয়া হবে, আর অফিসের গাড়ি দিয়ে আপনাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। স্যার, হঠাৎ এই অফিসে কেন? ওখানে আমার অফিসে বড় একটা পদ খালি আছে। আমি চাই আপনি ওই পদে কাজ করবেন। আপনার বেতন বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে স্যার। আপনি এখন বাসা চলে যান। 2 দিন পর অফিস থেকে গাড়ি থেকে বাসা থেকে যশোর নিয়ে যাবে আপনাকে। মারিয়া ঠিক আছে বলে বসের কেবিন থেকে বেরিয়ে আসলো। তারপর মারিয়া বাসা চলে গেল। দেখতে দেখতে 2টা দিন চলে গেল। মারিয়া এখন গাড়িতে বসে আছে। এবার এদিকে আসুন। খালি মারিয়ার কথা শুনলে হবে না, আমার কথা শুনতে হবে। আমার আর মুনিয়ার ভালোবাসার কথা তার মামামির কাছে জানিয়েছি। তারা বলেছে মুনিয়ার আব্বু আম্মু আসলে একসাথে আমাকে দেখতে আসবে। আমি আব্বু আম্মুকে সবকিছু খুলে বলেছি এবং মারিয়ার বিষয়গুলো বলেছি। মানে মারিয়ার ব্যাপারে সবকিছু খুলে বললাম। তারপর আর কিছু বলেনি। মুনিয়ার আব্বু আম্মুকে আমাদের বাসায় আসতে বলেছে। মুনিয়ার আমার ভালোবাসা আগের মতো চলছে। আমি অফিসে বসে কাজ করছি। হঠাৎ বসের ফোন আসলো। আমি ফোনটা ধরে পড়লাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওই তোমাকে বলছি না, আমাকে বস না বলে ভাই বলে ডাকবে। আসলে বস আমার থেকে কিছুটা বড়, তাই ওনাকে ভাই বলে রাখতে বলছে। ওনার কোনো ছোট ভাই নেই, তাই আমাকে তার ছোট ভাইয়ের মতো দেখে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া। তো কেন ফোন দিয়েছো? তোমার অফিসের একটা পদ খালি আছে না, ওই পদের জন্য একটা মেয়েকে পাঠিয়েছি। ম্যানেজারকে বলো সবকিছু বুঝিয়ে দিতে। ঠিক আছে ভাইয়া। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। ভাইয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে। আমি বসে বসে কাজ করতে লাগলাম। দুপুরের লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, তাই কেবিন থেকে বেরিয়ে আসতেই কার সাথে ধাক্কা খেলাম। মেয়েটার হাত থেকে কাগজপত্রগুলো সব পড়ে গেল। আমি তার কাগজপত্রগুলো কুড়িয়ে তার হাতে দেওয়ার সময় তার দিকে তাকিয়ে আমি তো মোটেই প্রস্তুত ছিলাম না। মেয়েটার কেউ নেই, মারিয়া। কিন্তু মারিয়া এখানে কেন? সেও তো আমাকে দেখবে না তা ভাবতে পারিনি। আমি মারিয়াকে বললাম, তুই এখানে কেন? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? কারণ আমি এই অফিসে দেখাশোনা করি। আমাকে ঢাকা থেকে বস এই অফিসে পাঠিয়েছে। ও, তার মানে ভাইয়া তোকে পাঠিয়েছে? ভাইয়া মানে? আমি বসকে ভাইয়া বলে ডাকি। ভাইয়ের কোন ছোট ভাই নেই, তাই আমাকে ছোট ভাইয়ের মতো জানে। ও রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমরা কি আগের মতো হয়ে যেতে পারি না? প্রথম কথা হচ্ছে আমি তোর বস, আমাকে স্যার বলে ডাকবি। নিজের অফিস হলে তোকে কখনো এই অফিসে রাখতাম না। শুধু ভাইয়ের অফিস থেকে কিছু বললাম না, এখন এটা অফিস। ওসব ব্যাপারে কথা না বললে বেশি খুশি হব। ঠিক আছে স্যার, যদি আমার কাজটা দেখিয়ে দিতেন। আপনি ম্যানেজারের সঙ্গে দেখা করুন, উনি আপনাকে কেবিন এবং কাজ দুটোই বুঝিয়ে দেবে। হাতের ডান পাশে ম্যানেজার কেবিন। এই বলে আমি ক্যান্টিনে চলে গেলাম। আর ওদিকে মারিয়া মনে মনে বলতে লাগলো, একবার যখন তোমার দেখা পেয়েছি তখন তোমাকে আমি আবার আপন করে নেবই। তারপর মারিয়া ম্যানেজারের রুমে চলে গেল, আর এদিকে আমি ক্যান্টিনে গিয়ে খাবার নিয়ে নিজের কেবিনে চলে আসলাম। বিকেলে অফিস ছুটি হওয়ার আগে ম্যানেজার আমার কেবিনে আসলো। রাসেল বাবা, আপনি যদি মিস মারিয়াকে তোমার সাথে করে বাসায় নিয়ে যেতেন তাহলে অনেক ভালো হতো। কারণ বস বলেছে এখান থেকে মারিয়া তোমার বাসার উপরে ফ্ল্যাটে থাকবে। আমি পারবো না আঙ্কেল, আপনি একজন ড্রাইভার দিয়ে তাকে পাঠিয়ে দেবেন। এখন একটাও ড্রাইভার অফিসে নেই, সবাই কাজে চলে গেছে, তাই বলছি তোমাকে নিয়ে যেতে। কি আর করেন, ঠিক আছে আমি নিয়ে যাব, কিন্তু শুধু আজকে নিয়ে যাব, কাল থেকে আমি পারবো না। সমস্যা নেই, কালকে থেকে ড্রাইভার নিয়ে আসবে। এই বলে ম্যানেজার আঙ্কেল চলে গেল। অফিস থেকে ছুটি হওয়ার পর
আমি বাইরে এসে গাড়িতে গিয়ে বসলাম। মারিয়া অফিস থেকে বেরিয়ে এসে আমার গাড়িতে উঠল। আমি কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলাম। হঠাৎ মারিয়া বলল, রাসেল, আমাকে আবার মেনে নেওয়া যায় না? তোর মতো চরিত্রহীন মেয়েকে আমি কখনো মেনে নেব না। তুই একটা নষ্টা মেয়ে। মানছি আমি খারাপ মেয়ে, আমি ভুল করে ফেলেছি। আমি আর এমন ভুল জীবনেও করব না। তোর মতো মেয়েকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। কি অপরাধ করেছি আমি, যার কারণে আমার সাথে এত বড় প্রতারণা করলি? আমি লোভে পড়ে তোমার সাথে এরকম করেছি, কিন্তু রনি আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। এবার দেখ, লোভ করতে গিয়ে নিজের ইজ্জত হারালি। ওই ছেলে তোকে ভালোবাসেনি, ভালোবেসে তোর শরীরকে আমার সাথে বেইমান করেছিস, তাই রনিও তোর সাথে বেইমানি করেছে। চলো দুইজন আবার নতুন করে শুরু করি। তোর মতো মেয়েকে নিয়ে আমি নতুন জীবন শুরু করব? এটা তুই ভাবলি কি করে? আমি তোকে নিয়ে কখনো নতুন জীবন শুরু করব? তুই একটা নষ্টা মেয়ে, তুই সমাজের একটা কীট, তুই একটা জাহান্নামী। তোকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না, আমি তো জীবনও ক্ষমা করব না। আমি তোমাকে ভালোবাসা দিয়ে আবার আপন করে নিব। তোমাকে আমি ঢাকা অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এবার যখন পেয়েছি তোমাকে কোথাও যেতে দেব না। তুই শুধু স্বপ্ন দেখে যাবি, কখনো আমাকে আপন করে পাবি না। আমি একটা মেয়েকে ভালোবাসি, সে তোর মতো খারাপ না, সবসময় পর্দায় চলাফেরা করে। কিছুদিন পর আমরা দুজন বিয়ে করব। আমি থাকতে কখনো হতে দেব না, আমি এই বিয়ে হতে দেব না। আমি তোমাকে ভালোবাসি। সেটা সময় হলে দেখা যাবে। আজকে শুধু ড্রাইভার নেই দেখে আমি তোকে বাসায় নিয়ে যাচ্ছি, তা না হলে তোকে কখনো নিয়ে আসতাম না। মারিয়া মনে মনে বলতে লাগলো, তোমাকে তো আমি আপন করে নেবই, এখন তোমার কাছ থেকে ওই মেয়েটাকে সরাতে হবে, তারপর তোমাকে আমি বিয়ে করব। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। মারিয়া গাড়ি থেকে নামলো। আমি গাড়ি পার্কিং করে দারোয়ানকে বললাম ও রুমে নিয়ে যেতে। এটা বলে নিজের বাসার দরজার সামনে চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মুনিয়াকে ফোন দিলাম। মুনিয়া আমাকে অফিসে থাকাকালীন ফোন দেয় না, জানে আমি কাজে ব্যস্ত থাকি। আলহামদুলিল্লাহ, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আর কি করছো? হ্যাঁ, আমি ভালো আছি। এই তো রুমে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করছি। তুমি কখন অফিস থেকে আসলে? কিছুক্ষণ আগে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে তোমাকে ফোন করছি। ও, তো তোমার মামা ভালো আছে? আর আমাদের বাসায় কখন আসবে? আব্বু আম্মু কালকে মামার বাসায় আসবে, এর পরের দিন তোমাদের বাসায় যাবে। আব্বু থানায় একটা কাজে ব্যস্ত আছে, তাই আসতে পারে নাই। আজকে কাজটা শেষ করছে, তাই কালকে মামার বাসায় আসবে। আসলে মুনিয়ার আব্বু একজন ওসি, আর তার আম্মু একটা মহিলা মাদ্রাসার শিক্ষিকা। তাহলে তো ভালোই, তোমার চেহারাটা দেখতে খুব ইচ্ছে করছে। বাসর রাতে মন ভরে দেখো। আচ্ছা, আমি যদি দেখতে কালো হই তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? একটা কথা বলি, তোমার চেহারাকে ভালোবাসিনি, আমি তোমার মনকে ভালোবেসেছি। চেহারা আল্লাহর দান, কারণ তুমি একজন মানুষ। তুমি আমাকে এত ভালোবাসো, এভাবে সারা জীবন ভালোবেসে যাবে তো? মরার আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো, কখনো ছেড়ে যাব না। তাই যেন হয়। এখন যাও, খাবার খেয়ে রুমে এসে আমাকে ফোন দিবে, অনেক রাত হয়েছে। ঠিক আছে, তুমি খাবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে গেলাম। টেবিলের সামনে গিয়ে দেখি আম্মু প্লেটে খাবার নিচ্ছে। তখন আমি বললাম, আম্মু কার জন্য প্লেটে খাবার নিচ্ছ? তুই আমার সাথে কথা বলবি না? এই যা, আমি আবার কি করলাম? তুই সাথে করে অফিস থেকে একটা মেয়েকে এনেছিস, সেটা আমাকে বললি না কেন? মেয়েটা আজকে বাসায় উঠলো, এখন রাতে খাবার কোথায় খাবে? আম্মু তুমি জানো ওই মেয়েটাকে? ওই মেয়েটা তোর অফিসে চাকরি করে, এটা তো জানি আমি। দারোয়ান আমাকে সব বলেছে। আরে আম্মু, এই সে মেয়ে মারিয়া, যে আমাকে বিয়ে করে ধোকা দিয়েছে। কি বলছিস? এটা সেই মেয়ে? তাহলে এখানে আসলো কেন? ভাইয়া ওকে এই অফিসে পাঠিয়েছে। এখন ভাইয়াকে তো কিছু বলতে পারছি না, বললে আমার উপর রাগ করবে। ওর মতো চরিত্রহীনা মেয়ের জন্য আমি খাবার নিচ্ছি? আমি ওই মেয়ের জন্য খাবার তো দূরে থাক, একটা কথাও বলবো না। ঠিক আছে, এখন আমাকে খাবার দাও। ঠিক আছে বস। আম্মু, আব্বু কোথায়? আব্বুকে তো দেখছি না। তোর আব্বু গ্রামে গেছে দুপুরে, হঠাৎ নিজের বাড়ির কথা মনে পড়ছে। আমাকে তো বলোনি, তা কবে আসবে? সেটা তো বলতে পারবো না, 4-5 দিন থেকে চলে আসবে মনে হয়। এটা তুমি কি বলছো? পরশুদিন মনির আব্বু আম্মু মামা মামি আমাদের বাসাতে আসবে বিয়ের কথাবার্তা বলতে। সমস্যা নেই, আমি আছি তো বাসায়। যদি আব্বু না থাকে তাহলে কেমন দেখাবে বলো তো?
তোর আব্বু আমার উপরে কথা বলবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে মুনিয়াকে ফোন দিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে চলে আসলাম অফিসে। মারিয়াকে মনে হয় ড্রাইভার এসে নিয়ে গেছে। অফিসে ভেতরে ঢুকে দেখি মারিয়া অফিসার একটা মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছে। মনে হয় তার সাথে ভালো বন্ধুত্ব করে ফেলেছে। আমাকে দেখে মারিয়া নিজের কেবিনে চলে গেল। আমি আমার কেবিনে ঢুকে কাজ করতে লাগলাম। দেখতে দেখতে 2টা দিন চলে গেল। আজকাল অফিসে যাইনি, কারণ আজকে মুনিয়ার আব্বু আর আম্মু আমাদের বাসাতে আসবে। হায় রে, যেখানে ছেলেরা আগে মেয়েকে দেখতে যায়, সেখানে মেয়ের পক্ষের লোক আমাকে দেখতে আসে। মারিয়া এই 2 দিন আমার কেবিনে তেমন আসেনি। কাজ থাকলে আসতো। ওই মেয়েটার সাথে ভালো বন্ধুত্ব করে ফেলেছে। মারিয়াকে আম্মু 2 চোখে দেখতে পারে না। বিকালে মুনিয়ার আব্বু আম্মু আর মামা মামি সবাই এসেছে। তাদের সাথে আম্মু কথা বলছে। তাদের আমাদের সবকিছু পছন্দ হয়েছে। তারা বলেছে তাদের মেয়েকে দেখে আসতে, কিন্তু আম্মু বলল মুনিয়াকে তার নাকি পছন্দ হয়েছে, তাই আর দেখার দরকার নেই। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করলো। আগামী শুক্রবার আমাদের বিয়ের তারিখ ঠিক হলো। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। বিয়ের বাকি আর 3 দিন। বিয়েটা মুনিয়ার মামার বাসায় হবে। আজকে অফিসে সবাইকে ডেকে আমার বিয়ের দাওয়াত দিলাম। সবাইকে একটা করে কার্ড দিলাম, মারিয়াকেও দিলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, মারিয়া কোনো কথা বলল না। আমাকে উল্টে অভিনন্দন জানিয়েছে। অফিস 3 দিন বন্ধ থাকবে। তারপর বিকেলে অফিস থেকে বেরিয়ে মার্কেটে চলে গেলাম বিয়ের কেনাকাটা করতে। কেনাকাটা করে বাসায় চলে আসলাম। রাতে সবার সাথে খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইলটা নিয়ে মুনিয়াকে ফোন দিতে যাব, হঠাৎ একটা ফোন আসলো আমার মোবাইলে। নাম্বারটা দেখি আননোন নাম্বার। 2-3 বার রিং হওয়ার পর ফোনটা ধরলাম। হঠাৎ মেলি কণ্ঠে একটা মেয়ে বলতে লাগলো, স্যার, আপনি কোথায় আছেন? এক্ষুনি আপনার বাসা থেকে কিছুটা দূরে আসুন। কিছু ছেলে আমাদের ডিস্টার্ব করছে। কে আপনি? আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি আপনার অফিসে কাজ করি। মারিয়া আমার সাথে আছে। বেশি কথা না বলে এক্ষুনি আসুন। ছেলেগুলো আমাদের সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। ঠিক আছে, আমি এখনই আসছি বলে ফোনটা কেটে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা ওখানে চলে গেলাম। কিন্তু আমি তো কাউকে দেখছি না। আমি গাড়ির থেকে নেমে চারপাশে তাকিয়ে দেখতে লাগলাম। তারপর মোবাইলটা বের করে ওই মেয়েটাকে ফোন দিলাম, কিন্তু মোবাইল বন্ধ বলছে। হঠাৎ কেউ পেছন থেকে দিয়ে আমার মাথায় আঘাত করলো। আমি সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন চোখ খুলি তখন নিজেকে হাসপাতালে একটা কেবিনে দেখি। আমার কেবিনে একজন নার্স কি জানি করছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে উনি বলে উঠলেন, যাক, অবশেষে আপনার জ্ঞান ফিরেছে। আজ 2 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আমি এখানে কেন? কি হয়েছে আমার? 2 দিন আগে এক লোক খুব সকালে আপনাকে হসপিটালে নিয়ে আসে। এরপর আর কেউ আসে নাই। আমরা আপনার অপারেশন করি। আল্লাহ দিলে 2 দিন পর আপনার জ্ঞান ফিরে। আপনার মাথায় প্রচন্ড আঘাত করা হয়েছে। তার মানে আমার আব্বু আম্মু কেউ জানে না যে আমি হাসপাতালে আছি? আচ্ছা, ওই লোকটা কোথায় আর আমার মোবাইল এবং গাড়িটা কোথায়? সেটা আমরা বলতে পারবো না। যে লোক আপনাকে হসপিটালে এনেছে উনি একজন রিক্সা চালক। সকালে এসে আপনাকে দেখে গেছে আর বলেছে দুপুরে এসে দেখে যাবে। বেচারা গরিব, তাই রিক্সা নিয়ে বের হয়েছে। উনি আসলে সব কিছু জানতে পারবেন। ঠিক আছে, আপনি এখন রেস্ট নেন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। খাবার খেয়ে ওষুধটা খেতে হবে। আমি আর কোনো কথা বললাম না। নার্স কেবিন থেকে বেরিয়ে কিছুক্ষণ পর আমার জন্য খাবার নিয়ে আসলো। নার্স আমাকে নিজ হাতে খাইয়ে দিল। তারপর ওষুধ খেয়ে বেড়ে শুয়ে পড়লাম। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? জি অবশ্যই, আমার নাম নিতু। এই হসপিটালে 6 মাস ধরে কাজ করি। বাসা হসপিটালের পাশেই। আর আপনার পরিচয়? আমার নাম রাসেল। একটা অফিসে কাজ করি। পরিবারে আব্বু আম্মু আছে। এখানে অফিস থেকে দেওয়া বাসাতে থাকি। আচ্ছা, আপনার এই অবস্থা হলো কি করে? আপনার পরিবারের কেউ আসে নাই কেন আপনাকে দেখতে? আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে ঠিক হয়। বিয়ের কেনাকাটা করে বাসায় এসে খাওয়া দাওয়া করে বিছানায় বসার সাথে সাথে একটা মেয়ে ফোন দেয়। মেয়েটা আমার অফিসে কাজ করে। তারা 2 জন ছিল। তাদের নাকি কিছু ছেলে ডিস্টার্ব করছে। তখন আমি তাদের ওখানে যাই, কিন্তু আমি ওখানে কাউকে দেখি না। হঠাৎ আমার মাথায় কেউ পেছন থেকে বাড়ি মারে। তারপর থেকে আমার কিচ্ছু মনে নেই। ও, তার মানে এখানে ওদের কোনো ষড়যন্ত্র ছিল? তা না হলে আপনাকে কে বাড়ি মারবে?
ওর সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আমি তো ওর সঙ্গে ঠিক করেই কথা বলি। আচ্ছা ঠিক আছে, এখন আপনার পরিবারের নাম্বার দিন, আমি তাদের ফোন দিয়ে আসতে বলি। না থাক, ফোন দেওয়ার দরকার নেই। আপু আমার চিন্তা করবে, তারা জানে না আমি হাসপাতালে। এখন বলেন, আমি কবে বাসায় যেতে পারবো? আপনি কালকে সকালে বাসায় যেতে পারবেন, আর আপনার হাসপাতালের বিলটা দিয়ে যাবেন। ওকে, সমস্যা নেই। আমি ম্যানেজার আঙ্কেলকে ফোন দিয়ে বলে দেবো টাকা নিয়ে আসবে। এখন আমাকে একটু একা থাকতে দিন, মাথাটা কেমন ঘুরছে। ঠিক আছে, আপনি থাকেন, আমি গেলাম। মিতু কেবিন থেকে বেরিয়ে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, না জানি মুনিয়ের অবস্থা কি হয়েছে। আজকে তো আমার আর মুনিয়ের বিয়ের দিন ছিল, হয়তো আমার জন্য খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। না জানি আব্বু আম্মু তারা কেমন আছে। এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। দুপুরের দিকে মিতু আমাকে ঠেলে তুলল। আমি চোখ খুলে দেখি মিতুর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তখন মিতু বলল, আপনাকে উনি হাসপাতালে নিয়ে আসলো। এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। এটা আমার কর্তব্য। আমি সকালে নামাজ পড়তে যাওয়ার সময় দেখি রাস্তার পাশে পড়ে আছেন, তখন আমি আপনাকে আমার বাসায় কোলে করে নিয়ে যাই, তারপর রিকশায় শুয়ে আপনাকে হাসপাতালে নিয়ে আসি। আমি গরিব মানুষ, তাই আপনার হাসপাতালে খরচ বহন করতে পারি নাই। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এটাই অনেক। আর আপনি এই বয়সে রিক্সা চালান কেন? আপনি তো কোনো চাকরি করতে পারতেন। আসলে লোকটা আমারই বয়সের হবে, তাই বললাম। আমি অনার্স কমপ্লিট করেছি, তারপর আর পড়তে পারি নাই। আমার দ্বারা পড়ালেখা শেষ করা সম্ভব নয়। কয়েকটা টিউশনি আর একটা হোটেলে চাকরি করে নিজের পড়ালেখা, পরিবারের খরচ সব চালাতে হয়। তারপর পড়ালেখা ছেড়ে অনেক অফিসে চাকরির ইন্টারভিউ দিছি, কিন্তু টাকার কারণে চাকরি হয়নি, তাই রিক্সা চালাতে বাধ্য হলাম। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে চাকরি দিয়ে দেবো। আচ্ছা, আমার মোবাইলের গাড়িগুলো কোথায়? আমি শুধু আপনাকে নিয়ে এসেছি, মোবাইল দেখি নাই, আর গাড়ি ওখানে ছিল। পরে পুলিশ এসে থানায় নিয়ে গেছে। ও আচ্ছা। তারপর আরও কিছুক্ষণ কথা বলে লোকটা নাম্বার দিয়ে চলে গেল। পরের দিন সকালে মিতুর মোবাইল দিয়ে ম্যানেজার আঙ্কেলকে ফোন করে হাসপাতালে আসতে বললাম। তিনি 30 মিনিট পর হাসপাতালে চলে আসলেন। হাসপাতাল থেকে বেরিয়ে ম্যানেজার আঙ্কেলকে নিয়ে মোবাইল শোরুমে চলে গেলাম। একটা মোবাইল এবং সিম কার্ড কিনে বাসায় চলে আসলাম। ম্যানেজার আঙ্কেলকে বললাম থানা থেকে গাড়িটি নিয়ে আসতে। তিনি চলে গেলেন। আমি বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পরে আম্মু এসে দরজা খুলে দিল। আমার মাথায় ব্যান্ডেজ দেখে আম্মু সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, কি রে বাবা, তুই এই 3 দিন কোথায় ছিলি? তোর মাথায় ব্যান্ডেজ কেন? আরে কান্না করছো কেন? আগে ভেতরে চলো, সব খুলে বলছি। ঠিক আছে, আয়। আমি আর আম্মু ভেতরে ঢুকে সোফায় বসলাম। দেখি আব্বু রুম থেকে বেরিয়ে আসছে। আব্বু এসে আমার পাশে বসলো আর বলল, কিরে রাসেল, তুই এই 3 দিন কোথায় ছিলি? তোর মাথায় কি হয়েছে? তাহলে শোনো। তারপর আব্বু আমাকে সবকিছু খুলে বললাম। আল্লাহ তোকে বাঁচিয়ে রাখছে, এতে আমরা অনেক খুশি। আর ওই ছেলেটার জন্য দোয়া করি, আল্লাহ যেন ছেলেটাকে সব সময় সুস্থ রাখুক। ঠিক আছে, এখন বলো মুনিয়ার ব্যাপারে। তারা কি জানে আমি বাসায় ছিলাম না? তোকে একটা কথা বলি, তুই বাবা রাগ করিস না। কি কথা আব্বু? মুনিয়ার আব্বু আম্মু আমাদের মানা করে দিছে, তারা নাকি তোর সাথে তাদের মেয়েকে বিয়ে দিবে না। মুনিয়া নাকি তোকে বিয়ে করবে না। এটা তুমি কি বলছো আব্বু? আমি মুনিয়াকে অনেক ভালোবাসি। যদি মুনিয়া তোকে ভালোবাসতো তাহলে বিয়ে করবে না কেন? আমার মনে হয় মুনিয়া তোর সাথে অভিনয় করছে। এটা আমি বিশ্বাস করি না। মুনিয়া আমাকে অনেক ভালোবাসে। নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। আমি বলি কি, তুই এই মেয়েকে ভুলে যা, আমরা তোর জন্য অন্য জায়গায় মেয়ে দেখি। আমি মুনিয়াকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। আমি মুনিয়ার সাথে দেখা করব। কেন সে হঠাৎ করে বিয়ে করবে না? আমাকে এসব জানতেই হবে। তুই এখন অসুস্থ, সুস্থ হলে তারপর ওর সাথে কথা বলিস। না আম্মু, আমি এখন সুস্থ আছি। আমি মুনিয়ার সাথে কথা বলতে চাই। এই কথা বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। আব্বু আম্মু পেছন থেকে অনেক ডেকেছে। তাদের কথা না শুনে একটা রিক্সা নিয়ে মুনিয়ার মামার বাসায় চলে এলাম। আমি আগের থেকে মুনিয়ার মামার বাসা চিনি, আগে 2 বার এসেছি। আমি বাসার ভেতরে ঢুকে কলিং বেলটা চাপ দিলাম। কিছুক্ষণ পর মুনিয়ার মামি দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, আরে রাসেল, তুমি এখানে? মুনিয়া তো তাদের বাসায় চলে গেছে। ও আচ্ছা মামি, মুনিয়া কেন বিয়েটা করছে না সেটা কি বলতে পারবেন? সেটা তো আমি বলতে পারবো না। সে কাউকে কিছু বলে নাই, শুধু বলছে তোমাকে বিয়ে করবে না। আচ্ছা, মুনিয়ার বাসায় ঠিকানাটা দেওয়া যাবে? আমি তার সাথে কথা বলতে চাই। কেন সে বিয়েটা করতে মানা করে দিল?
ঠিক আছে, তুমি ভিতরে আসো, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি। না মামি, আমি এখানেই দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি আমাকে ঠিকানাটা দিন। মুনিয়ার মামি আর কোনো কথা না বলে ভেতরে ঢুকে ঠিকানা লিখে আমাকে দিল। আমি আর কোনো কথা না বলে ঠিকানা নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর ম্যানেজারকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর ম্যানেজার গাড়ি নিয়ে আসলো। ম্যানেজারকে বললাম অফিস ঠিকমতো দেখাশোনা করতে। আমি গাড়ি নিয়ে মুনিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মোবাইল বের করে মুনিয়ার নাম্বারে ফোন দিলাম, কিন্তু মোবাইল বন্ধ বলছে। অনেকবার কল করলাম, কিন্তু বারবার বন্ধ বলছে। প্রায় 5 ঘন্টা পর ঠিকানা মতো চলে আসলাম। মুনিয়াদের বাসার সামনে দেখি পুলিশের গাড়ি। মনে হয় মুনিয়ার আব্বু বাসায় আছে। আমি গাড়ি একটা সাইডে রেখে বাসার গেটের সামনে গেলাম। দারোয়ান আমাকে আটকে দিল। আমি দারোয়ানকে বললাম, প্লিজ আমাকে যেতে দিন, আমি ওসি এবং ওনার মেয়ের সাথে কিছু কথা বলবো। এখন কোনো কথা বলতে পারবেন না, ভিতরে স্যারের মেয়েকে দেখতে এসেছে। দারোয়ানের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা হতে পারে না, মুনিয়া আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমি মুনিয়াকে কারো হতে দেব না। আমি দারোয়ানকে ধাক্কা দিয়ে দৌড় দিয়ে ভেতর ঢুকে গেলাম। বাসার ভেতর ঢুকে দেখি মুনিয়া বোরখা পরে কিছু মানুষের সামনে বসে আছে। ওসি সাহেব আমাকে দেখে বলল, তুমি এখানে কেন? আমার মেয়ে তোমাকে বিয়ে করবে না, সে তো মানা করে দিয়েছে। আমি মুনিয়ার সাথে কথা বলতে চাই, সে কি কারণে ওকে বিয়ে করবে না? মুনিয়া তোমার সাথে কথা বলবে না, দেখছো না? মুনিয়াকে দেখতে এসেছে, তাদের মুনিয়াকে পছন্দ হয়েছে, এখন বিয়ের তারিখ ঠিক করব। না, মুনিয়া আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আমি ওকে অনেক ভালোবাসি। তোকে বলছি না মুনিয়া তোর সাথে কথা বলবে না। হঠাৎ মুনিয়া বলে উঠল, আব্বু, ও কি কথা বলবে? আমি তা শুনবো। আমি ওর সাথে আলাদাভাবে কথা বলতে চাই। এ বলে মুনিয়া বসা থেকে উঠে উপরে চলে গেল। আমি মুনিয়ার পেছন দিয়ে একটা রুমে ঢুকলাম। রুমের চারপাশে তাকে দেখে এটা মুনিয়ার রুম। পুরো রুমে হাদিসের বই ভরা, আর কোরআন শরীফও আছে। মুনিয়া আমাকে বলল, তো বলুন আপনি কি বলতে চান। আমি তো আপনাকে বিয়ে করব না সেটা বলে দিছি। তুমি আমাকে বিয়ে করবে না কেন? কি দোষ করেছে আমি? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করবে না কেন? তোকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। আমি তোকে ঘৃণা করি। তোকে ভালোবাসাটা আমার বড় অপরাধ ছিল। আমি জানতাম না তুই এতটা খারাপ। জানলে কখনো তোকে ভালোবাসতাম না। আমি কি খারাপ করেছি? আমি তো তোমার সাথে খারাপ কিছু করিনি। তুই তো এখন বলবি তুই অনেক ভালো। তোর এই ভালো চেহারার পেছনে যে তুই খারাপ কাজ করিস তা আমি কখনো ভাবতে পারিনি। আমি কি খারাপ কাজ করেছি? দেখতে চাস তুই কি করেছিস? এই দেখ। এই বলে মুনিয়া আমার হাতে তার মোবাইলটি দিল। আমি মোবাইলের দিকে তাকিয়ে যেটা দেখলাম সেটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। মোবাইলে দেখি আমি একটা মেয়ের সাথে উলঙ্গ অবস্থায় জড়ি ধরে শুয়ে আছি। মেয়েটাকে আমি চিনি না, মেয়েটার শরীরও কিচ্ছু নেই, প্রায় 5-6টা পিক। তখন আমি মুনিয়াকে বললাম, মুনিয়া বিশ্বাস করো, আমি মেয়েকে চিনি না, ওর সাথে আমার কিছুই হয়নি, এখানে আমাকে ফাঁসানো হয়েছে। ও তাই নাকি? তাহলে তোর মোবাইলে ওই মেয়ের কথা আসলো কিভাবে? এবং তোর আর ওই মেয়ের বিভিন্ন পোশাকের ছবি আসলো কোথা থেকে? দেখ তোর মোবাইলে। আমি মুনিয়ার হাত থেকে মোবাইলটি নিয়ে দেখতে লাগলাম। দেখি মেয়েটার সাথে আমার অনেকগুলো ছবি, বিভিন্ন পোশাকে, এবং আমার শরীরে বিভিন্ন পোশাকের ছবি। সবগুলো আমাকে বিছানায় জড়িয়ে ধরা ছবি। আমার মাথায় তো কিছুই আসছে না। এই মেয়েটা কে? আমাকে কেন ফাঁসালো? নাকি এর ভিতর মারিয়ার হাত আছে? ও তো বলেছে আমি যদি তার না হই তাহলে সে আমাকে কারো হতে দেবে না। মুনিয়া বিশ্বাস করো, এসব কিছু সাজানো নাটক, আমাকে তোমার কাছ থেকে সরানোর জন্য এসব কিছু কেউ করেছে। আর আমার মোবাইল কিভাবে তোমার কাছে আসলো? 2 দিন আগে একটা লোক দারোয়ানের কাছে প্যাকেট দিয়ে গেছে। দারোয়ান আমাকে এনে দিয়েছে। তখন প্যাকেট খুলে দেখি তোমার মোবাইল। তার আগে একটা অচেনা আইডি থেকে আমার মোবাইলে তোর এইসব ছবি কেউ পাঠায়। মোবাইলটা দেখে চিনতে পারলাম এটা তোর মোবাইল। তখন মোবাইলটা চালু করি, মোবাইলের কোনো লক ছিল না। তারপর তোর আর ওই মেয়ের সবকিছু দেখি। তাহলে সেদিন কি হয়েছিল তোমাকে আমি সব খুলে বলছি। তুমি দেখো, এখনো আমার মাথায় ব্যান্ডেজ আছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার ব্যান্ডেজ খুলে দেখো। তারপর মুনিয়াকে সবকিছু খুলে বললাম। তা না হয় বুঝলাম, তাহলে ওই মেয়ের সাথে এসব কি? আমার মনে হয় আমি জ্ঞান হারিয়ে ফেলার পর আমার সাথে এসব করেছে। তুমি দেখো, একটা ছবির মধ্যে আমার চোখ খোলা নেই, তাহলে বোঝো কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাহলে তোমাকে কে ফাঁসাবে? আমার মনে হয় এসব কিছু মারিয়ার কাজ। ওদিন যে মেয়ে আমাকে ফোন দিয়েছে সেই মেয়ের সাথে মারিয়ার গভীর বন্ধুত্ব। আমার মনে হয় ওই মেয়ে সহ মারিয়া এসব করেছে। তাহলে মেয়েটা কে? মেয়েটাকে আমি চিনি না। তুমি আমাকে অবিশ্বাস কিভাবে করলে যে আমি তোমার সাথে প্রেম করে আজ পর্যন্ত তোমার অনুমতি ছাড়া তোমার গায়ে হাত দিইনি?
সেই আমি এসব কেমন করে করব? আমার ভেতরে যদি অন্য কিছু থাকতো তাহলে কখনো তোমাকে আমার আগের বিয়ের কথা বলতাম না। আমি কি করব? তোমাকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসার মানুষের এমন কিছু দেখলে কোনো মেয়ে সহ্য করতে পারে না। আমি তোমাকে ওই দিন রাতে অনেকগুলো ফোন দিছি, কিন্তু তুমি ফোন ধরো নাই। পরের দিন যখন মোবাইলে এসব দেখি তখন অনেক কান্না করি। এর পরের দিন তোমার মোবাইল আমার কাছে আসে। তারপর আমি আর 1 মিনিট মামার বাসায় না থেকে নিজের বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আব্বুকে বলে বিয়েটা আমি মানা করে দিই। মুনিয়া, তুমি এই বিয়েটা করো না। আমি তোমার কাছে সব সত্যি নিয়ে আসবো। তুমি আমাকে কিছুদিন সময় দাও। তুমি যদি সব সত্যি আনতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব, আর যদি না আনতে পারো তাহলে আমাকে ভুলে যাও। আমি অন্য ছেলেকে বিয়ে করে নেব। ঠিক আছে, আমি তোমাকে 5 দিনের ভেতরে সব সত্যি এনে দেখাবো। তুমি আমার জন্য 5টা দিন অপেক্ষা করো। ঠিক আছে, তোমাকে 5 মিনিটের সময় দেওয়া হলো। 5 মিনিটের ভেতরে না আসলে আমাকে তুমি পাবে না। ঠিক আছে। এই বলে মুনিয়াদের বাসা থেকে বেরিয়ে আসলাম। ছেলেপক্ষ আমার দিকে তাকিয়েছিল। আমি কোনো কথা না বলে বাইরে এসে গাড়ি নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ওদিকে মুনিয়া ছেলেপক্ষের সামনে গিয়ে পড়ল, আমি এখন বিয়ে করতে পারবো না। একটু আগে যে ছেলেটা আসলো আমি তাকে অনেক ভালোবাসি। কিছু ভুল বোঝাবুঝির কারণে তার সাথে বিয়েটা না করি। তাকে আমি 5 দিনের সময় দিছি। সে 5 দিনে সব সত্যি আমার সামনে আনবে, তারপর আমি তাকে বিয়ে করব। আর যদি না আনতে পারে তাহলে আমি আপনাদের ছেলেকে বিয়ে করব। এই বলে মুনিয়া রিচের রুমে চলে গেল। আর ছেলেপক্ষ বাসা থেকে বেরিয়ে গেল। মুনিয়ার আব্বু আম্মু মুনিয়ার রুমে গেল। এটা তুই কি করলি? এমন একটা ভালো ছেলে কোথাও পাবি? তুই তাদের মানা করলি কেন? ছেলেদের বাহিরে ব্যবসা আছে, অনেক টাকার মালিক। তুই এটা কি করলি মুনিয়া? বাবা, আমি রাসেলকে ভালোবাসি। কিছু ভুল বোঝাবুঝির কারণে বিয়েটাতে না করে দেই। কি হয়েছে তোদের মধ্যে? সেটা পরে বলবো, আগে তোমরা 5 দিন অপেক্ষা করো। রাসেল যদি 5 দিনের ভেতরে না আসে তাহলে আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করব। কি জানি তোদের মধ্যে কি হয়েছে। রাসেল ছেলেটাকে আমাদের পছন্দ, কিন্তু তোর কথার কারণে তাদের না করে দেয়। আব্বু আম্মু, তোমরা আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। মুনিয়ার আব্বু আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আর এদিকে আমার বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে। আসার সময় মুনিয়াকে বলেছি মোবাইলটা চালু করে রাখতে, আর আমার মোবাইলটা নিয়ে এসছি। বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, কিছু জানতে পারলি? মনিয়া কেন বিয়েটা মানা করছে? আম্মু, আমি সবকিছু জানতে পেরেছি। তোমাকে আমি সবকিছু পরে বলবো। আমাকে এই সত্যিটা বের করতে হবে, কি আমার সাথে এমন করছে। কে তোর সাথে কি করেছে? সেটা কিছুদিন পর জানতে পারবে। তুমি টেবিলে খাবার দাও, আমার অনেক খিদে লেগেছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে খাবার টেবিলের সামনে চলে গেলাম। তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমি চাইলে মারিয়াকে ওপরে গিয়ে ধরতে পারি, কিন্তু কি প্রমাণ নিয়ে তাকে ধরবো, তাই চিন্তা করছি। অফিসে সে মেয়েটাকে আগে ধরবো, তাকে আটকে সব তথ্য বের করব। এখন আমাকে কালকের দিনের জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মুনিয়া ফোন দিয়েছে আমাকে। আমি ফোন ধরার পর মুনিয়া বলল, বাসায় গেছো ঠিক মতো? আগে বলো, আমার ফোনে কেন ফোন দিয়েছো? আমি তো একটা খারাপ ছেলে। আমি যেটা বলছি সেটার উত্তর দাও। এত কথা বলতে বলেছি? 1 ঘন্টা হবে আসছি। খাবার খেয়েছো? কি করো এখন? খাবার খেয়ে রুমে এসে তোমার সাথে কথা বলছি। ঠিক আছে, পরে কথা বলবো, তোমার কাজ চালিয়ে যাও। এই বলে মুনিয়া ফোনটা কেটে দিল। আমি জানি মুনিয়া, তুমি আমাকে ভালোবাসো, শুধু রাগ আর অভিমান করে অন্য ছেলেকে বিয়ে করবে বলছো। আমি সত্যিটা জানার পর তোমাকে কষ্ট দেব, কারণ তুমি আমাকে বিশ্বাস না করে ছবি দেখে বিশ্বাস করেছো। আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে ঢুকে দেখি মারিয়া ওই মেয়েকে খুশি খুশি লাগছে। আমি কেবিনে আসার সময় ওই মেয়েকে আমার কেবিনে আসতে বললাম। নিজের কেবিনে এসে চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর ওই মেয়েটা অনুমতি নিয়ে আমার কেবিনে ঢুকলো। দেখে বোঝা যাচ্ছে কি জানি চিন্তা করছে। আমি মেয়েটাকে বললাম, আপনার নামটা তো জানা হলো না, কি নাম জানো আপনার? স্যার, আমার নাম তিথি। ও, তা মিস তিথি, ওদিন রাতে আমাকে ফোন দিয়ে আপনারা কোথায় গেছেন? আসলে স্যার, আমরা ওই দিন ছেলেগুলোর হাট থেকে পালিয়ে বাসায় চলে আসি। পালিয়ে যদি আসতে পারতেন তাহলে আমাকে ফোন দিলেন কেন? আসলে স্যার, ওইখানে ছিল 3 জন, তাই তাদের হাত থেকে পালিয়ে আসতে পেরেছি। আমার প্রশ্নের উত্তর পাইনি। সত্যি করে বলুন আমাকে কেন ফোন দিয়েছিলেন সেদিন? বিশ্বাস করুন স্যার,
আমি আপনাকে ফোন দিতে বলি নাই, মারিয়া আমাকে বলেছে আপনাকে ফোন দিতে। ওকে ওয়েট, আমি মারিয়াকে ফোন দিয়ে আনছি। আমি প্রিয়নকে ফোন করে বললাম মারিয়াকে আমার কেবিনে পাঠিয়ে দিতে। কিছুক্ষণ পর মারিয়া অনুমতি নিয়ে আমার কেবিনে আসলো। আমার সাথে তুই এমন কাজ কেন করছিস? আমি কি করেছি? তিথি আমাকে সব বলেছে। বল কেন করেছিস আমার সাথে? আসলে আমি তিথিকে বলে দিয়েছিলাম আমি মারিয়ার সাথে কথা বলার সময় সে যেন একটা কথা না বলে। তিথি আপনাকে কি বলেছে? তিথি আমাকে বলেছে তুই নাকি আমার পেছনে বাড়ি মেরেছিস। এটা আমি বিশ্বাস করি না। তিথি আপনাকে মিথ্যে বলেছে। আমি কেন আপনাকে মাথায় ভারী মারতে যাব? তাহলে আমাকে সাথে ফোন দিয়ে ওখানে আসতে বললি কেন? আমি মনে করছি ওই ছেলেগুলো আপনার সাথে খারাপ কিছু করবে, তাই আপনাকে ফোন দিতে বলেছি। কিন্তু পরে আমরা ওই ছেলেগুলোর হাত থেকে পালিয়ে চলে আসি। তুই সত্যি বলছিস? আমি এখানে মিথ্যে বলবো কেন? ঠিক আছে, এখন আসতে পারো তোমরা। তারা আর কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। তাদের দুজনকে কেমন চিন্তিত লাগছে। আমার মনে হয় এটা মারিয়ার কাজ। এখন আমাকে ওই মেয়েকে খুঁজে বের করতে হবে, তা না হলে কিছুই বের করা যাবে না। হাতে এখনো 4 দিন সময় আছে। যেভাবে হোক ওই মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। আমার সাথে যে মেয়ের ছবি ছিল, আর ওইদিকে মারিয়ার তিথির কথাগুলো শুনে আসি। তুই একটা কথাও বললি না কেন? তুই আমার নামে রাসেলের কাছে কি বলেছিস? ও, তার মানে আমার থেকে কথা বাহির করার জন্য এইভাবে বলছে। কিন্তু রাসেল আমাকে কখনো ধরতে পারবে না। আমি যে এইসব করেছি সেটা সে কখনোই জানতে পারবে না। মুনিয়াকে রাসেলের কাছ থেকে আমি সরিয়ে ছাড়বো। যদি কোনো সময় বস সত্যটা জানতে পারে তখন কি করবি? রাসেল কখনো সত্যিটা জানতে পারবে না। তাই যেন হয়, তা না হলে তোর সাথে আমি ফেসে যাব। বিকালে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় আসতে লাগলাম। হঠাৎ রাস্তার পাশে একজনকে দেখে গাড়িটা দাঁড় করালাম। আমি গাড়ি থেকে নেমে ওর সামনে গেলাম। সে হয়তো আমাকে এখানে আশা করেনি। আমাকে দেখে চারদিকে তাকাতে লাগলো। আমি তার হাত ধরে ফেললাম। ধৈর্যহীন চঞ্চল মানুষটিকে একসময় সবচেয়ে বেশি ধৈর্য পরীক্ষা দিতে হয়। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। চিনতে পেরেছিস আমাকে? আপনাকে প্রথম দেখেই চিনে ফেলেছি। তাহলে বল, আমার সাথে এমন কাজ কেন করলি? কার কথা তুই এমন কাজ করলি? আপনাকে আমি সব বলবো, তবে আপনি আমার সাথে একটু এক জায়গায় যেতে হবে, তারপর সব কিছু খুলে বলবো। তোকে আমি কি করে বিশ্বাস করব? আমি আপনার গাড়িতে করে যাব। ঠিক আছে চল। এতক্ষণ হয়তো চিনতে পেরেছেন মেয়েটাকে। মেয়েটার কেউ নয়, আমার সাথে ছবি তোলে সেই মেয়েটি। তার হাতে টিফিন বক্স দেখলাম। মনে হয় কার জন্য খাবার নিয়ে যাচ্ছে। প্রায় 20 মিনিট পর একটা হাসপাতালের সামনে গাড়িটা থামাতে বলল। তারপর দুজনে গাড়ি থেকে নামলাম। আমাকে তার সাথে হাসপাতালের ভেতর নিয়ে গেল। তারপর একটা কেবিনে নিয়ে গেল। কেবিনের ভিতর ঢুকে দেখি আম্মুর বয়সে একজন মহিলা বেডে শুয়ে আছেন। উনি ঘুমিয়ে আছে। তখন মেয়েটি বলল, তো জানতে চাইবেন না কেন আপনার সাথে এমন করছি? বলুন। আমার নাম বিথি, একটা ছোটখাটো অফিসে চাকরি করি। বেতন তেমন ভালো নয়। হঠাৎ আমার আম্মু অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার আম্মুকে দেখে বলেছে আম্মুর নাকি মাথায় টিউমার হয়েছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে। আমার কাছে 2 লাখ টাকার মতো জমানো ছিল, কিন্তু বাকি টাকা কোথায় থেকে জোগাড় করব মাথায় কিছু আসছে না। একদিন আমার বান্ধবী তিথির সাথে দেখা হয়। তার সাথে মারিয়া ছিল। আমি তিথিকে সব খুলে বলি। তারপর মারিয়া বলে, তোমার আম্মার অপারেশনের সব টাকা আমি দেব, তবে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আগে কাজটা বলুন, তারপর ভেবে দেখব। তোমাকে একটা ছেলের সাথে কয়েকটা ছবি তুলতে হবে, তাও ওই ছেলের উলঙ্গ শরীরে। তোমার গায়ে শুধু ব্রা আর পেন্টি পরা থাকবে। এটা আমি কখনোই পারবো না। ভেবে দেখো, এই কাজটা করলে তোমার মাকে বাঁচাতে পারবে, আর না হয় তোমার মাকে চিরতরে হারাবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু মরে গেলে মা পাওয়া যায় না। বাকিটা তোমার বুঝ। ভেবে দেখো। তারপর আমি অনেক চিন্তা করলাম। আমার মাকে বাঁচাতে হবে, তাই ওর কথায় রাজি হয়ে গেলাম। ঠিক আছে, আমি রাজি। আমার টাকা দেন। টাকা নিয়ে চিন্তা করিস না, আমাকে হাসপাতালে নিয়ে চল। তারপর আমি মারিয়াকে হসপিটালে নিয়ে আসি। মারিয়া ডাক্তারের সাথে কথা বলে, সব কিছু করে। আল্লাহ দিলে আমার আম্মু এখন মোটামুটি সুস্থ আছে। তার মানে এগুলো সব মারিয়ার কাজ? মারিয়া তাহলে আমাকে মিথ্যে বলেছে? মারিয়া আমাকে মিথ্যা বলেছে। এখন আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। তোমাকে আমি কিছুই করবো না। তুমি তোমার মায়ের জীবন বাঁচানোর জন্য এমনটা করেছো।
তাই তোমাকে কিছু করলাম না। ঠিক আছে, আমি আসি। তোমার মায়ের খেয়াল রেখো। যদি কখনো কোনো সমস্যায় পড়ো তাহলে আমার এই কার্ড নাম্বারে ফোন দিও। এই বলে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। এতক্ষণ বিথি যা বলেছে সব কিছু ভিডিও করা আছে, সাথে বিথির আম্মুকেও করেছি। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলাম, আর ভিডিওটা মুনিয়ার মোবাইলে পাঠিয়ে দিলাম। মুনিয়া হয়তো এখন অফলাইনে আছে। আমি বাসায় এসে গাড়িটা পার্কিং করে মারিয়া ফ্ল্যাটের দিকে গেলাম, কিন্তু বাসা তো তালা মারা, তাই নিচে চলে আসলাম। ও, আপনারা তো বলতে ভুলেই গেছি, মুনিয়াকে ভিডিও পাঠিয়ে মোবাইল অফ করে রেখেছি। আমি জানি মুনিয়া ভিডিও দেওয়ার পর আমাকে ফোন দেবে, তাই কিছুটা কষ্ট দিতে হবে ওকে। আমার কথা না শুনে অন্য ছেলেকে বিয়ে করতে চাই। দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, তুই অসুস্থ শরীর নিয়ে অফিসে গেলি কেন? মাথায় এখনো ব্যান্ডেজ, আবার এত দেরি করে বাসায় ফিরলি? কি হয়েছে তোর? আমাকে কি খুলে বলবি? আম্মু, তোমাকে বলেছি না আমি তোমাকে সব কিছু পরে খুলে বলবো। আর এখন আমি ঠিক আছি, কালকে ব্যান্ডেজ করবো। আমি এখন রুমে গেলাম, ওই টেবিলে খাবার দাও বলে নিজে রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে টেবিলের সামনে চলে আসলাম। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইলটা চালু করলাম। চালু করার সাথে সাথে কয়েকটা মেসেজ আসলো। মেসেজগুলো মুনিয়া করেছে, আপনাদের 2-3টা পড়ে শোনাই। রাসেল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। রাসেল, তুমি ফোনটা চালু করো, আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি যদি আমাকে ফোন না দাও তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এই ছিল মুনিয়ার মেসেজগুলো। আমি মুনিয়াকে ফোন দিলাম। ফোন করার সাথে সাথেই মুনিয়া ফোনটা রিসিভ করলো। হয়তো আমার ফোনের জন্য সে বসেছিল। মুনিয়া বলতে লাগলো, এই, তুমি ফোন বন্ধ করে রাখছো কেন? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কিছু না বুঝে তোমাকে ভুল বুঝেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? অন্য মানুষের কথা শুনে আমাকে যখন আপনি ভুল বুঝছেন, আবার অন্য ছেলেকে বিয়েও করতে গেছেন। আরে আপনার মনে সত্যিকারের ভালোবাসা ছিলই না। যদি থাকতো তাহলে বাইরে মানুষের কথা আমাকে ভুল বুঝতেন না। আমি মানছি আমার ভুল হয়ে গেছে, তোমাকে আমি অনেক ভালোবাসি, তাই তোমার এসব দেখে নিজেকে সহ্য করতে পারিনি, তাই রাগ আর অভিমান করে এসব করছি। আপনি থাকুন আপনার রাগ আর অভিমান নিয়ে। যে মেয়ে ভালোবাসা মানুষের উপর বিশ্বাস রাখতে পারে না, সেই মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভিডিও দেখেছি, আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। প্লিজ তুমি আমাকে ভুলে যেও না। আমি তোকে আর ভালোবাসি না, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকবো। আমার থেকে ভালো ছেলে পেলে বিয়ে করে নিস। আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করব না, আমি শুধু তোমাকে চাই। আমার এখন তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, আমার মাথা ব্যথা করছে। এখন আমি ফোন রাখছি, আর কখনো আমার মোবাইলে ফোন দিবি না। এই বলে ফোনটা কেটে দিলাম। এবার দেখ ভালোবাসার মানুষকে কষ্ট পেলে কেমন লাগে। যখন শুনেছি তুই বিয়েটা করবি না, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তোকে কিছুদিন কষ্ট দিয়ে ভালোবাসা দিয়ে আপন করে নেব। এবার চলুন ওইদিকে মারিয়ার কি কাহিনী দেখে আসি। আমি অফিস থেকে বেরিয়ে আসার সময় মারিয়ার তিথি আমার পিছু নেয়। যখন দেখছে আমি রাস্তায় বিথিকে ধরে ফেলেছি, তখন মারিয়ার তিথি তাড়াতাড়ি বাসায় চলে যায়। তিথিও তার বাসায় চলে যায়। মারিয়া ফ্ল্যাটে এসে জামা কাপড় গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এই কারণে মারিয়াকে ওপরে পাই না। এবার আসুন আমার দিকে, ওদিকে এখন আর যাওয়া লাগবে না। আমি আর কোনো কথা না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বুকটা কেমন যেন ভারী ভারী লাগছে। চোখ খুলে দেখি মুনিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মুনিয়ার পরনে ছিল বোরখা। আমি তার চোখ দেখে চিনতে পারছি মুনিয়া তো তাদের বাসায় ছিল, তাহলে এখানে আসলো কিভাবে? আমি একটু নড়ে উঠতেই মুনিয়ার ঘুমটা ভেঙে গেল। মুনিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, রাসেল তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে তোমাকে ভুল বুঝেছি, আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আগে বলো তুমি এখানে কি করে? তুমি তো তোমাদের বাসাতে ছিলে। তোমাকে কষ্ট দিয়ে আমি থাকতে পারলাম না, তাই রাতে রাতে গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ি। সকালে ভোরে তোমাদের বাসায় আসি, তোমার আম্মু দরজা খুলে দিল। তারপর তোমার রুমে এসে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমি তো তোকে আর ভালোবাসি না। তুই যা, তুই অন্য ছেলেকে বিয়ে কর। আমি যদি তোদের বাসায় না যেতাম তাহলে তুই ঠিকই অন্য ছেলেকে বিয়ে করতি। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুল করব না। প্লিজ তুমি আর রাগ করে থেকো না। ছাড়ো আমাকে, আমি ফ্রেশ হব। আগে বলো আমাকে তুমি ক্ষমা করেছো কিনা, তা না হলে ছাড়বো না। কি আর করবো, অনেক ভালোবাসি তো, তাই বেশি অভিমান করে থাকতে পারলাম না।
তাকে কষ্ট দিতে নিজের কাছে খারাপ লাগছে, তাই তাকে আপন করে নিলাম। আমি তোমাকে মাফ করে দিয়েছি, আর জীবনে এমন ভুল করবে না। এমন ভুল আর জীবনে করলে তুমি কিন্তু আমাকে হারিয়ে ফেলবে। না না, আমি এমন ভুল করব না। আমি তোমাকে হারাতে পারবো না। ঠিক আছে, এবার তো বলো আমাকে কবে বিয়ে করবে? ওই মারিয়ার জন্য তো সবকিছু শেষ হয়ে গেছে। আমার আব্বু আম্মুর সাথে কথা বলে তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো। তোমার চেহারা এখনো পর্যন্ত দেখিনি, কবে যে দেখতে পাবো? একেবারে বাসর রাতে মন ভরে দেখো, তখন আর বাধা দেব না। তখন আমি কি তোমার বাধা মানবো নাকি? তখন তো আমরা ছেলে মেয়ে আনার মিশনে নেমে পড়বো। যা শয়তান, তোমার মুখে কিছুই আটকায় না। তোমার পাঠক পাঠিকাররা তো সব শুনছে। তারা এখন এদিকে কান দেবে না, তারা ওইটাই শুনতে যাচ্ছে যে মারিয়াকে কঠিন শাস্তি দেওয়ার জন্য। পাঠক পাঠিকারা ঠিকই বলছে, ওই নষ্ট মেয়েকে কঠিন শাস্তি দিতে হবে। ওই মারিয়া একটা চরিত্রহীনা, তাকে ধরে কঠিন শাস্তি দিতে হবে। আচ্ছা মুনিয়া, তার সাথে রনিকে যোগ করলে কেমন হয়? ও হচ্ছে শয়তানের মূল। ওর কারণে মারিয়া আমাকে ছেড়ে চলে গেছে, ওর সাথে সম্পর্ক করেছে, এমনকি মারিয়াকে ভুলিয়ে ভালিয়ে তার সাথে দেহের চাহিদা মিটিয়েছে। এখানে একা রনির দোষ না। মারিয়া যদি তোমাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে কখনো ওই রনির সাথে প্রেম করতো না, তার সাথে হোটেলে যেত না। ঠিকই বলেছ, দুজনকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। এখন কিছু করবো না, আগে আমাদের বিয়েটা হোক, তারপর ওদের উচিত শিক্ষা দেব। ঠিক আছে, এখন যাও, ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে বলে বিছানা থেকে নেমে এসে ওয়াশরুমে ঢুকে বাইরে আসার পর মুনিয়া ঢুকে ফ্রেশ হয়ে আসলো। টেবিলের সামনে যাওয়ার পর মুনিয়া এমন কথা বলবে তা আমি তো শুনে অবাক হয়ে গেলাম। মুনিয়া আম্মুকে বলল, আম্মু, আমি নাস্তা তোমার রুমে করব। এখানে করলে রাসেল আমার চেহারা দেখে ফেলবে। আমি রাসেলকে বিয়ের পর চেহারা দেখাবো। পাগল মেয়ে বলে কি? ঠিক আছে, তুমি আমার রুমে গিয়ে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। আম্মু, তোমাকে কষ্ট করে নিয়ে আসতে হবে না, আমার হাতে দেন, আমি রুমে নিয়ে খাবো। ঠিক আছে, এই নাও। আম্মু মুনিয়ার হাতে নাস্তা দেওয়ার পর মুনিয়া রুমে চলে গেল। আমি এতক্ষণ অবাক হয়ে মুনিয়ার কথা শুনছি। হঠাৎ আব্বু বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, নাস্তা করবি না? হ্যাঁ করব। তাহলে বস। আমি একটা চেয়ার টেনে বসলাম। আম্মু মুনিয়ার সাথে রুমে চলে গেল। আমি আর আব্বু বসে নাস্তা করতে লাগলাম। আব্বু বলল, তা হঠাৎ মুনিয়ার কি হয়েছে যে বিয়েটা করবে না কেন বলছে? মারিয়ার কারণে। মানে? তাহলে শোনো। তারপর আব্বুকে সমস্ত কথা খুলে বললাম। সবই শুনলাম। এই মারিয়াকে কঠিন শাস্তি দিবি, যাতে আর কখনো অন্য কারোর সাথে এসব করতে না পারে। শাস্তি তো অবশ্যই দেব, আগে বিয়েটা হয়ে যাক, তারপর মারিয়ার সাথে ওই রনি ছেলেটাকে শাস্তি দেব। ঠিক আছে, এখন নাস্তা কর। তা আজ অফিসে যাবি? আব্বু। তারপর নাস্তা করে রুমে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। হঠাৎ মুনি আমার রুমে আসলো। তুমি কি অফিসে যাবে? কেন? আসলে আমাকে মামার বাসায় নামিয়ে দিও। আব্বু আম্মুকে ফোন দিয়ে আসতে বলেছি, তারা বিকেলের দিকে চলে আসবে। ঠিক আছে চলো। আমি আর মুনিয়া বাসা থেকে বেরিয়ে আসলাম। মুনিয়া আসার সময় আব্বু আমাকে বলে এসছে। দুজনে গাড়িতে উঠলাম। মুনিয়া আমার একটা হাত ধরে আছে। কিছুক্ষণ পর মুনিয়ার মামার বাসায় চলে আসলাম। মুনিয়াকে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে গেলাম। নিজের ক্যাবিনে ঢুকে চেয়ারে বসে ভাইয়াকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভাইয়া, তোমাকে একটা কথা বলতাম। বলো। আসলে ভাইয়া, যে ছেলেটা আমার জীবন বাঁচিয়েছে তাকে অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য বলছি। ছেলেটা অনেক গরিব, কিন্তু লেখাপড়া অনেক জানে। ঠিক আছে, তাহলে তোমার অফিসে একটা পদে তাকে চাকরি দিয়ে দাও। ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ তোমাকে। এখানে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, তোমার জায়গায় আমি থাকলে তাই করতাম। আচ্ছা ভাইয়া, আমি ওই ছেলেকে ফোন দিয়ে আসতে বলছি। ওর নাম্বার তোমার কাছে আছে? না ভাইয়া, না ভাইয়া, কিন্তু আমি ওর বাসা চিনি। একদিন ম্যানেজার আঙ্কেল তাকে একটা বাসা থেকে বেরিয়ে আসতে দেখেছে। তাহলে ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপর অফিসের কাজ করতে লাগলাম। দেখতে দেখতে কিছুদিন পার হয়ে গেল। আজ আমার বিয়ে। অনেক ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। মুনিয়ার আব্বু আম্মু মুনিয়াকে অনেক বকাঝকা করেছে। আমার বিয়েতে ভাইয়ের পরিবারের সবাই এসেছে, অফিসের সবাই এসেছে। বিকালে ভাইয়ের পরিবারের সবাই চলে গেছে। তিথিয়ার অফিসে আসে না, হয়তো সব আমি জেনে গেছি, তাই ভয়ে আবার অফিসে আসে না। মারিয়ার খবর বলতে পারবো না। আর ওই ছেলেটাকে অফিসে চাকরি দিয়ে দিয়েছি। সেই ছেলের পরিবারের সবাই এসেছে, মেহমানও সবাই চলে গেছে। এখন আমি বাসা ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকতে কেমন জানি লাগছে। আজ আমার
ভালোবাসার মানুষের মুখটা দেখতে পাবো, তাই আবার অনেক খুশি লাগছে। আমি বাসের ঘরে ঢুকে দরজা লাগিয়ে বিছানা থেকে এগিয়ে গেলাম। মুনিয়া বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে আসলো। আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। চলো দুজনে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। ঠিক আছে চলো। মুনিয়াকে ওয়াশরুমে ঢুকে অজু করে আসলো, তারপর আমি অজু করে আসলাম। দুজনে একসাথে 2 রাকাত নফল নামাজটা আদায় করলাম। আমি নামাজ শেষ করে মুনিয়াকে কোলে তুলে নিলাম। আই কি করছো? পড়ে যাবো তো। আমার প্রতি বিশ্বাস আছে তো? আমার অনেক বিশ্বাস আছে তোমার প্রতি। তোমার কষ্ট হচ্ছে, আমাকে নামিয়ে দাও। আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমাকে কোলে নিয়ে আজকে তোমার চেহারা দেখবো। এবার তোমার মুখের উপর থেকে কাপড়টা সরাবো। আমি পারবো না, তুমি সরাও। আমি কি করে সরাবো? আমি তো 2 হাতে তোমাকে কোলে নিয়ে আছি। তাহলে আমাকে বিছানায় বসাও, তারপর তুমি ঘুমটা সরিয়ে দেখো। ঠিক আছে রাখছি। আমি মুনিয়াকে বিছানায় বসিয়ে দিলাম, তারপর মুনিয়ার সামনে বসে তার ঘোমটাটা তুললাম। আমি মুনিয়ার দিকে তাকিয়ে তো পুরো অবাক হয়ে গেলাম। আমি কাকে বিয়ে করলাম? মুনিয়াকে দেখতে তো একদম পুতুলের মতো দেখাচ্ছে। একটা পরী আমার সামনে বসে আছে, পুরো নূরের মতো চেহারা। আমি শুধু মুনিয়ার দিকে তাকিয়ে আছি। তখন মুনিয়া আমার ধ্যান ভাঙিয়ে পড়ল। এই তুমি কোথায় হারিয়ে গেলে? আমার দিকে শুধু তাকিয়ে থাকবে। আমি জীবনে কল্পনা করতে পারিনি তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব। তুমি দেখতে একদম মাশাআল্লাহ, অনেক সুন্দর। তাই নাকি? তা এভাবে কি তাকিয়ে থাকবে? বাসর করবে না? আজকে বাসর করব না, আজকের পুরো রাত আমি তোমাকে দেখব। দেখার কি আছে, এখন তো প্রতিদিন দেখবে। আমি তো আর কোথাও চলে যাচ্ছি না। যাওয়ার কথা কখনো বলবে না। আমাকে সারা জীবন তোমার বুকে জড়িয়ে রাখবে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সব সময় তোমার সেবা এবং ভালোবাসা নিয়ে থাকবো। আমার বাবা মাকে কখনো কষ্ট দিও না, তাদের সবসময় হাসি খুশি রাখবে। তুমি ভুলে যেও না, এখন তোমার আব্বু আম্মু আমারও আব্বু আম্মু। তাদের সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করব। আসো তোমাকে একটু জড়িয়ে ধরি। ধরো। তোমাকে কেউ মানা করছে? আমি মুনিয়াকে জড়িয়ে ধরলাম। মুনিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি মুনিয়ার কপালে একটা চুমু দিলাম, তারপর মুনিয়ার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজনকে কিস করতে লাগলাম। তারপর হারিয়ে গেলাম ও গানটা। আর কিছু জানা লাগবে না। সকাল ভোরে হঠাৎ মুনিয়া আমাকে ডাকতে শুরু করলো। আমি ঘুম ঘুম চোখে মুনিয়াকে বললাম, কি বলো, ডাকছো কেন? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কেন? ফজরের আজান দিছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে মসজিদে যাও। এখন উঠতে ভালো লাগছে না, কালকে থেকে যাব। বুঝেছি, তুমি এমনি উঠবে না, আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। এই বলে মুনিয়া ওয়াশরুমে ঢুকে 1 মগ পানি নিয়ে এসে আমার মুখে মেরে দিল। আমি 1 লাফে উঠে গেলাম। আমি সামনে তাকিয়ে দেখি মুনিয়া মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে গোসল করে আসছে। আমি মুনিয়াকে ধরতে গেলে মুনিয়া বলল, আই তুমি আমাকে ধরবে না, আমি গোসল করে এসেছি। আর একবার তোমার শরীরের দিকে তাকাও। মুনিয়ার কথা শুনে আমার দিকে তাকিয়ে মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার শরীরে কিছুই নেই। আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। হায় রে, বউয়ের সামনে লজ্জায় পড়ে গেলাম। আবার চিন্তা করলাম, ও তো আমার বউ, তাহলে সমস্যা কি? আমি ফ্রেশ হলাম, কিন্তু হঠাৎ মনে হলো আমি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকিনি। এখন কি হবে? আমি ওয়াশরুম থেকে মুনিয়াকে ডেকে বললাম, মুনিয়া আমার ড্রেসগুলো একটু দাও না। একটু অপেক্ষা করো, দিচ্ছি। মুনিয়া জামা কাপড় নিয়ে ওয়াশরুমের সামনে আসলো। দরজা খুলে হাত বাড়াও, আমি তোমার হাত দিচ্ছি। আমি দরজা খুলে হাত বাড়িয়ে দিলাম। মুনিয়া আমার হাতে জামা কাপড়গুলো দেওয়ার সময় এক টান দিয়ে ওয়াশরুমের ভেতরে ওকে নিয়ে আসি। তারপর আমি ঝর্ণা ছেড়ে দিই। এই আমি তো গোসল করছি, আমি আর পারবো না গোসল করতে। আর করবে না মানে? এখন তো তুমি ভিজে গেছো, তাহলে গোসল না করে কোথায় যাবে? হ্যাঁ, তোমার লজ্জা শরম কিছুই নেই, তুমি আমার সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছো। সমস্যা কোথায়? তুমি তো আমার বউ, বউয়ের সামনে এভাবে থাকলে কিচ্ছু হয় না। ঠিক আছে, এবার আমাকে ছাড়ো। পুরো রাতে একটুও ঘুম যেতে দাওনি। ও মা, বাসাতে বিড়ালটা মারবো না? বিড়াল তো মেরেছো, এখন ছাড়ো, নামাজের সময় চলে যাচ্ছে। ঠিক আছে, একটা কিস করো, তারপর ছেড়ে দেবো। তোমার জিনিস তুমিই তো করতে পারো। আমি আর দাঁড়িয়ে না থেকে মুনিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজনকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর দুজনে একসাথে থাকা আবার গোসল করে ওয়াশরুমে থেকে বেরিয়ে আসলাম। আমি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মুনিয়ার কপালে আলতোভাবে একটা চুমু দিয়ে
বাসা থেকে বেরিয়ে মসজিদ চলে গেলাম। মসজিদে গিয়ে নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকে দেখি মুনিয়া বসে বসে কোরআন শরীফ পড়ছে, অনেক মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করছে। আমি বিছানায় বসে মুনিয়ার কোরআন তেলাওয়াত শুনছি। কিছুক্ষণ পর মুনিয়া কোরআন তেলাওয়াত শেষ করে কোরআন শরীফে একটা চুমু দিয়ে আলমারিতে রেখে দিল। মুনিয়া তারপর আমার পাশে বসে বলল, কি ব্যাপার এভাবে বসে আছো যে? তোমার কোরআন তেলাওয়াত শুনছিলাম। তুমি কোরআন তেলাওয়াত অনেক সুন্দর করে পড়তে পারো। ঠিক আছে, তুমি রুমে থাকো, আমি আম্মুকে গিয়ে নাস্তা তৈরিতে সাহায্য করি। আগে আমাকে একটু আদর করে দিয়ে যাও। মুনিয়া আমার কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে গেল। আমার আর মুনিয়ার ভালোবাসা আগের মতোই আছে। এখন আমি গাড়ি চালিয়ে ঢাকা যাচ্ছি, কারণ মারিয়াকে আর রনিকে শাস্তি দিতে। প্রায় 5 ঘন্টা পর ঢাকায় এসে পৌঁছে গেলাম। হঠাৎ একটা জায়গাতে চোখ পড়তেই দেখি রনি একটা মেয়েকে নিয়ে হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠল। আমি তার পেছনে পেছনে যেতে লাগলাম। কিছু তো যাওয়ার পর দেখি রনি মেয়েটাকে একটা বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি রনির পিছে পিছে যেতে লাগলাম। আরও কিছু দূর যাওয়ার পর দেখি রনি গাড়ি নিয়ে একটা বাসার ভেতর ঢুকে গেল। তার মানে এটা রনিদের বাসা। আমি আর ওখানে না থেকে মারিয়ার বাসার সামনে গেলাম। তারপর গাড়িটা একটু সাইড করে গাড়ি থেকে নেমে দারুণের সামনে গেলাম। কাকে চাই? আমি একটু প্রিন্সিপাল স্যারের মেয়ের সঙ্গে দেখা করতে চাই। আপামনি এখন বাসায় নেই। আপামনি তার বান্ধবীর সাথে মার্কেটে গেছে। তা কখন আসবে? সেটা বলতে পারবো না। ও, তো আপনার আপামনি এখন কি করে? মানে বাসা থেকে কি করে? আপামনি এখন স্যারের কলেজের শিক্ষকতা করে। ও আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম বলে আমি গাড়িটা নিয়ে একটা ভাইয়ের কাছে গেলাম। ভাই মানে উনি যত খারাপ কাজ আছে সব কিছু করে। আমাকে আবার ভালোভাবেই জানে। একদিন ওনার স্ত্রীকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম, সেখান থেকে আমাকে চেনে। আগে মাঝে মধ্যে কথা হতো, যশোর যাওয়ার পর থেকে তেমন যোগাযোগ ছিল না। আমি ভাইয়ের বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর ওনার বউ মানে ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখেই বলল, আরে রাসেল, তুমি হঠাৎ কোথা থেকে আসলে? তোমার তো কোনো খোঁজ খবর নেই। আসলে ভাবি, অফিসের বস আমাকে তার যে যশোর অফিসটা আছে সেটা দেখাশোনা করতে পাঠিয়েছিল, তাই আর তেমন যোগাযোগ করতে পারিনি। আর আমার আগের সিমটাও ভেঙে গেছে। তা বাহিরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসো। আমি ভাবির সাথে ভেতরে ঢুকলাম। তারপর আমি সোফায় গিয়ে বসলাম। আমি ভাবিকে বললাম, ভাবি ভাইয়া কোথায়? ওনাকে তো দেখছি না। তোমার ভাইয়া একটা কাজে বাহিরে গেছে, কিছুক্ষণ পরে চলে আসবে। ও, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। কোন রুমে যাব? ওই যে ওই রুমে যাও। ঠিক আছে ভাবি বলে রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে চলে আসলাম। একটা চেয়ার টেনে বসলাম। ভাবি আমাকে খাবার বেড়ে দিল। খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে মুনিয়াকে ফোন দিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। বিকালে কেউ একজন এসে আমাকে ডাকতে লাগলো। তখন আমি চোখ খুলে যাকে দেখলাম তাকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। হারিয়ে যাওয়া সেই মানুষগুলোকে কখনোই আগের মতো করে ফিরে পাওয়া যায় না। খবর দিও আমাকে যদি কান্না আসে অন্য কারো অবহেলায়। বিকেলে কেউ একজন এসে আমাকে ডাকতে লাগলো। আমি তখন চোখ খুলে যাকে দেখলাম তাকে দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি বিছানায় বসে তাকে বললাম, আপনি এখানে কেন? মানে আপনি আমাকে চিনেন? না, কিন্তু আজকে একটা ছেলের সাথে আপনাকে দেখেছি। ছেলেটা আপনাকে একটা বাসার সামনে নামিতে চলে গেছে। ও, আপনি রনির কথা বলছেন? আসলে আমি ওকে ভালোবাসি, আর যে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল ওটা আমার এক বান্ধবীর বাসা। ও, তা রনির সাথে কতদিন হয়েছে রিলেশন করছেন? বেশি না, মাত্র 1 মাস হয়েছে। রনির ছেলেটা অনেক ভালো, আমার সবসময় খেয়াল রাখে। ও, তা আপনি এই বাসায় কেন? নাম কি আপনার? আমার নাম নিধি, আর এটা আমার আপুর বাসা। তা আপনি? আমার নাম রাসেল, আজকে যশোর থেকে আসলাম। তোমার আপু এবং দুলাভাই আমাকে ভালো করেই চেনে। আমি তোমার আপুকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। ও, তার মানে আপনি সে রাসেল? আপুর কাছে আপনার কথা অনেক শুনেছি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি অবশ্যই, বলুন কি বলবেন। আপনাকে আর রনিকে দেখলাম একটা হোটেল থেকে বের হতে, তা আপনারা ওই হোটেলে কেন গেছেন? আসলে আমি যে রনির সাথে প্রেম করি আমার পরিবারে কেউ জানে না, আর হোটেলের রনি আমার সাথে খারাপ কিছু করতে গেছে, কিন্তু আমি তাকে করতে দিই নাই। আমি বলেছি বিয়ের পর সব কিছু হবে, তাই রাগ করে আমার বান্ধবীর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেছে।
আপনি না বললেন রনি আপনাকে অনেক ভালোবাসে, আরও অনেক ভালো, তাহলে আপনার সাথে খারাপ কিছু কেন করতে গেল? সে তার ভুল বুঝতে পেরেছে, তাই আমাকে বাসায় গিয়ে ফোন দিয়ে সরি বলেছে। সে এমন কাজ আর করবে না। আমি আপনাকে একটা কথা বলছি, প্লিজ রাগ করবেন না। আপনি আমাকে নাম ধরে বলবেন, আমি আপনার ছোট হব। আর কি কথা বলুন, আমি রাগ করব না। আসলে আপনি যে ছেলের সাথে প্রেম করছেন, মানে রনি ছেলেটা, সে কিন্তু অনেক খারাপ। ও অনেক মেয়ের সাথে এমন প্রেমের অভিনয় করেছে এবং অনেক মেয়ের সাথে হোটেলে গেছে। ওকে আমি অনেক আগে থেকে চিনি। কি প্রমাণ আছে আপনার কাছে যে রনি খারাপ ছেলে? রনি আমার স্ত্রীকেও ভুলে ভুলে প্রেম করেছে, তার সাথে কতবার হোটেলে গেছে। আর এই নিন, এই যে দেখুন তার প্রমাণ। বলে নিধির হাতে অফিস থেকে আসার সময় মারিয়া রনি যে হোটেল থেকে বের হচ্ছে, সেই ভিডিওটা মোবাইল থেকে বের করে দিলাম। আসলে আমি ভিডিওটা ডিলিট করিনি, আমার মোবাইলে রেখে দিয়েছি, কোনো সময় কাজে লাগতে পারে, তাই রেখেছি। নিধি ভিডিওটা দেখে বলল, আপনার স্ত্রী এখন কোথায়? রনির সাথে কি এখন তার সম্পর্ক আছে? রনি মারিয়া সব কিছু কেড়ে নিয়েছে, তাকে ছেড়ে চলে গেছে, আর আমি মারিয়াকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন মারিয়া তার বাবা যে কলেজে প্রিন্সিপাল, ওই কলেজে পড়ে। রনি এত খারাপ, আপনার সাথে দেখা না হলে তো কখনো জানতেই পারতাম না। আর আপনি অনেক ভালো কাজ করেছেন মারিয়াকে ডিভোর্স দিয়ে। হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলি, রনিকে আমি উচ্চ শিক্ষা দেব, তাই তোমাকে আমার পাশে প্রয়োজন। আমি আপনার সাথে সব সময় আছি। এইরকম ছেলেকে কঠিন শাস্তি দিতে হবে, যাতে আর কখনো কোনো মেয়ের সাথে এমন কাজ করতে না পারে। শুধু রনি না, মারিয়াকেও কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। আমি সব ব্যবস্থা করছি, আমি যেভাবে বলবো তুমি সেভাবে কাজ করবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তুমি এখন যাও, আমি পরে তোমার সাথে এসব বিষয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। নিধি রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি বিছানায় বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম। ড্রয়িং রুমে এসে দেখি ভাইয়া সোফায় বসে আছে। আমাকে দেখে জড়িয়ে ধরে পড়ল, কেমন আছিস রাসেল? হঠাৎ কোথায় হারিয়ে গেলি? আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আর বস আমাকে যশোরে যে তার অফিসটা আছে সেটা দেখাশোনা করতে পাঠিয়েছিল। আমি ভালো আছি, আর তাই বলে তোর খোঁজ খবর রাখবি না? আসলে ভাইয়া তোমার নাম্বারটা ছিল না, আর আগের সিম কার্ডটা নষ্ট হয়ে গেছে। তা কি মনে করে ভাইয়ের সাথে দেখা করতে আসলি? একটা কাজে এসেছিলাম, আর একটু তোমার সঙ্গে দেখা করতে। তা কাজটা কি? সেটা সময় হলে বলবো, তবে তোমার কিছু লোক আমাকে দিতে হবে। তোর যত টাকা লাগে নিয়ে যাবি, এখানে আমাকে বলার কি আছে? ধন্যবাদ ভাইয়া। আরও কিছুক্ষণ কথা বলে রাতের খাবার খেয়ে রুমে চলে আসলাম। পরের দিন শুক্রবার, আর শুক্রবার তো কলেজ বন্ধ, তাই ভাবছি কালকে সকালে মারিয়ার বাসার সামনে যাব, দেখব মারিয়া কোথায় কোথায় যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে ভাইয়ের বাইকটা নিয়ে বের হলাম, আর মুখে মাস্ক এবং চোখে চশমা পরে বের হলাম। বাইক চালিয়ে মারিয়াদের বাসার সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকলাম, আর সেখানে একটা চায়ের দোকান আছে। দোকানে বসে চা খাচ্ছি, আর বারবার মারিয়াদের বাসার সামনে তাকাচ্ছি। প্রায় 10টার সময় দেখি মারিয়া বাসা থেকে বের হয়ে আসলো, বাইরে এসে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর দেখি একটা গাড়িও সামনে আসলো, তারপর গাড়িতে উঠে কোথায় যেন যেতে লাগলো। আমি চায়ের দোকানে বিল দিয়ে বাইকটা নিয়ে তার পেছনে যেতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি গাড়িটা একটা হোটেলের সামনে থাকলো। দেখি একটা ছেলে গাড়ি থেকে নামলো, তারপর মারিয়া গাড়ির থেকে নেমে ওই ছেলের সাথে হোটেলের ভেতর চলে গেল। আমি বাইকটা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। প্রায় 2 ঘন্টা পর দুজনে হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে গেল। আমি হোটেলের সামনে গিয়ে সিকিউরিটিকে বললাম, আচ্ছা দাদা, একটু আগে একটা ছেলে আর একটা মেয়ে হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, তারা ভেতরে কি করছিল? মেয়েটা একটা নষ্টা মেয়ে, আর যে ছেলেটা ও হচ্ছে ওই হোটেলে দালালি করে। মেয়েটা এই হোটেলে দেহ ব্যবসা করে টাকা ইনকাম করে, প্রতি শুক্রবার এই হোটেলে আসে, প্রায় 4-5 জনের সাথে মেলামেশা করে। কতদিন ধরে আছে মেয়েটা? আজ 2 সপ্তাহ হয়েছে, মাঝে মাঝে রাতেও আসে। আচ্ছা, ওকে বাসা ডাকলে আসে? টাকার জন্য বেশ্যার সবকিছু করতে রাজি হয়। তাহলে কি নাম্বারটা দেওয়া যাবে? আমি এমনি কাউকে নাম্বার দিই না। ও বুঝেছি। পকেট থেকে 1000 টাকা একটা নোট বের করে দিলাম, তারপর মারিয়ার নাম্বারটা দিল। ও আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি গেলাম। দারোয়ান আর কোনো কথা বলল না। আমি বাইক নিয়ে বাসে যেতে লাগলাম, আর ভাবতে লাগলাম তার মানে মারিয়া এখন হোটেলের দেহ ব্যবসা করে, আর দিন হলে কলেজে শিক্ষকতা করে। বাবা কি মায়েরি! বাসে এসে কলিং বেল চাপ দেওয়ার পর নিধি এসে দরজাটা খুলে দিল। আমাকে বলল, সকাল থেকে আপনি কোথায় ছিলেন? একটা কাজে গিয়েছিলাম। ঠিক আছে, ভিতরে আসুন। আমি ভেতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম।
দুপুরে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আসার সময় নিধিকে বললাম আমার রুমে আসতে। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপছি। কিছুক্ষণ পর নিধি আমার রুমে আসলো। জি বলুন, কি বলবেন? আজকে রনির সাথে তোমার কথা হয়েছে? না, আমি তাকে ফোন দিই নাই, কিন্তু সে অনেকবার ফোন দিচ্ছে, আমি ধরি নাই। এখন থেকে ফোন দিয়ে বলো তোমার দুলা ভাইয়ের যে গোডাউন আছে ওখানে তোমার সাথে দেখা করতে। কিন্তু দেখা করতে তুমি যাবে না, যাবো আমরা। ঠিক আছে, আমি এখন ফোন দিয়ে বলছি। বলবে ঠিক রাত 10টায় আসার জন্য, একা আসতে বলবে। আর বলবে তার সাথে তুমি ডেট করবে, তাহলে সে চলে আসবে। ওকে। তারপর নিধির অনেকে ফোন দিয়ে তার দুলা ভাইয়ের যে গোডাউনটা আছে তার সামনে তাকে 10টার জন্য আসতে বলেছে। আমি যেভাবে বলেছি নিধি ঠিক সেভাবেই বলেছে। রনি তো শুনে খুশি হয়ে গেল। আর আরেকটা কথা, রনি জানে না তার দুলা ভাইয়ের গোডাউন ওখানে। নিধি শুধু জায়গার নামটা বলেছে। এসব জায়গা রনির ভালো করে চেনা আছে, কারণ সে তো ঢাকার ছেলে। নিধি রুম থেকে যাওয়ার আগে তার মোবাইলটাকে রেখে যেতে বলেছি, কারণ মারিয়াকে ফোন দেব। আমি বিছানায় বসে মারিয়ার মোবাইলে ফোন দিলাম। মারিয়া ফোন ধরে বলল, হ্যালো, কে বলছেন? আমি কণ্ঠটা একটু চেঞ্জ করে বলতে লাগলাম, কেমন আছো জানেমান? কেমন আছো জানেমান? আপনি কে? আর আমাকে জানেমান বলছেন কেন? আসলে আমাকে হোটেলের একটা দালাল নাম্বারটা দিয়েছে। আমার সাথে তোমাকে একটা রাত কাটাতে হবে। তা কত দিতে হবে? ও, তা আগে বলবেন না? পুরো রাত করলে 50,000 টাকা দিতে হবে। তোমাকে আমি 1 লাখ টাকা দিয়ে দেবো, তুমি শুধু আমার মনটা ভরে দেবে। আমার মতো মার সাথে যত লোক রাত কাটিয়েছে সবার মন ভরে গেছে। আশা করি আপনার খারাপ লাগবে না, অনেক মজা পাবেন। আমি এটা করছি মা। ওকে, ঠিক আছে, তাহলে রাত 9টায় এখানে চলে আসবেন। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব, কিন্তু আমার যাওয়ার আসার ভাড়া কিন্তু দিতে হবে। আমি মনে মনে বললাম, তুই আসার পর দেখবি তোর ভাড়া কিভাবে দিই। ওকে, সমস্যা নেই, তুমি আসতে পারো বলে ফোনটা কেটে দিলাম। তারপর একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলাম। সবার সাথে কিছুক্ষণ কথা বলে বাইরে চলে আসলাম। রাত 9টার সময় 5-6 জন ভাইয়ের লোক নিয়ে সবকিছু রেডি করে রেখেছি। মারিয়া 9:20 পৌঁছে গেল। আমি একটা লোককে পাঠিয়ে তাকে ভেতরে নিয়ে আসলাম। লোকগুলো বাইরে দাঁড়িয়ে আছে। আমি ভেতরে ঢুকে দেখি মারিয়া চেয়ারে বসে আছে। আমাকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেল। মারিয়া হয়তো আমাকে এখানে আশা করেনি। মারিয়া আমার সামনে এসে বলল, রাসেল, তুমি এখানে? কি ভেবেছিলি তুই আমাকে মুনিয়ার কাছ থেকে সরিয়ে দিয়ে তুই আমাকে আপন করে নিবি? আমার ভুল হয়ে গেছে রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠাস করে চারপাশে থাপ্পড় মেরে দিলাম। তারপর বললাম, আমি তোকে কখনই ক্ষমা করব না। তুই একটা নষ্টা মেয়ে, তুই একটা চরিত্রহীনা মেয়ে, তুই একটা বৈশ্যা। তুই সমাজটাকে নোংরা করে ফেলেছিস। তোদের মতো পতিতা মেয়ের জন্য ভালো ছেলেগুলো খারাপ হয়ে গেছে। তুই হলি সমাজের একটা কিট। তোদের মতো মেয়েদের মেরে ফেলা দরকার। আমি মানছি আমি খারাপ, এখন থেকে আর খারাপ কাজ করব না। আমাকে তুমি মেরো না। তুই যখন আমাকে ধোকা দিয়ে রনির সাথে প্রেম করেছিস তখন আমি তোকে কিছু বলিনি, আল্লাহর কাছে বিচার দিলাম। কিন্তু পরে তুই আবার মনিয়ার কাছে আমাকে খারাপ বানিয়েছিস। মারিয়া কথা বলছে না, সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছে। মারিয়ার কান্নার কাছে একটু খারাপ লাগছে না। হঠাৎ লোকগুলো রনিকে নিয়ে গোডাউনের ভিতর ঢুকলো। রনি আমার সামনে মারিয়াকে দেখে হয়তো অবাক হচ্ছে। ওই, তোরা ওটাকে চেয়ার বেঁধে ফেল। আগের বার ছেড়ে দিয়েছি, কিন্তু এবার কোনো ছাড়াছাড়ি নেই। আমি আগে এটার খবর করে নিই। আমার কথায় লোকগুলো রনিকে চেয়ারে বেঁধে ফেললো। রনি অনেক ছোটাছুটি করছে। আমি এবার লোকগুলোকে বললাম মারিয়াকে টেবিলের উপর শুয়ে বেঁধে ফেলতে। সবাই মারিয়াকে ধরে টেবিলের উপর বেঁধে ফেললো। আমি একটা ছুরি বের করে মারিয়ার জিভায় টান দিয়ে বের করলাম। সাথে সাথে রক্তস্রোত বয়ে গেল। শরীরে রক্ত আছে বেসার। তারপর হাতের 5টা করে 10টা আঙুল কোপ দিয়ে দিলাম। মারিয়া কান্না করতে করতে মুখ দিয়ে লালা বের করে ফেলেছে। এখন কেমন লাগে? মারিয়ার শরীরে ছুরি দিয়ে কয়টা টান দিয়ে মরিচের গুঁড়া লাগিয়ে দিলাম। মারিয়া লাফালাফি করছে। মারিয়াকে ছেড়ে এবার রনির সামনে গেলাম। রনি এতক্ষণ মারিয়ার এগুলো দেখে গলা শুকিয়ে গেছে। রনির প্যান্টের চেন খুলে তার ওই জিনিসটা ছুরি দিয়ে কেটে দিলাম। জিভা বাহির করে কেটে দিলাম। হাতের আঙুলগুলো সব এক এক করে কেটে দিলাম। মারিয়া জ্ঞান হারিয়ে ফেলেছে। আর রনি তো যায় যায় অবস্থা। এবার রনিকে বললাম, মেয়েদের সাথে এবার ভালো করে মজা নিস। যদি বেঁচে যাস তাহলে তোর কপাল ভালো। আমার মনে হয় না তুই বাঁচবি, তুই তিলে তিলে মরবি।
রনির মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তারপর লোকগুলোকে বললাম তাদেরকে ওদের বাসার সামনে ফেলে দিয়ে আসতে। লোকগুলো রনিকে আর মারিয়াকে গাড়িতে করে নিয়ে গেল। আমি গায়ের জামা কাপড় গোডাউন থেকে চেঞ্জ করে বাইক নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর নিতে এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, রনিকে কি করেছেন? ওর মতো ছেলেকে ওর পাওনা বুঝিয়ে দিয়েছি। মনে হয় না বেশি দিন বাঁচবে। আর যে শাস্তি দিচ্ছি সেটা তোমাকে বলা যাবে না। অনেক লজ্জাজনক কথা। ওর মতো ছেলেকে শাস্তি দিয়েছেন, এটাই অনেক। মরে গেলে আমি অনেক খুশি হব। আমাদের মতো মেয়েরা ওর কাছ থেকে মুক্তি পাবে। শুধু রনিকে না, মারিকেও দিয়েছি। দুজনের একজনও বাঁচবে না। ঠিক আছে, এখন ভিতরে আসুন। আমি ভেতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। বেশি রাত হওয়ার কারণে মনিয়াকে ফোন দিলাম না। দেখতে দেখতে আরও 2টা দিন চলে গেল। আজকে বাসে ফিরে যাব। অফিসে অনেক কাজ জমে আছে। সব কিছু রেডি করে ড্রয়িং রুমে গেলাম। সবার সাথে বসে নাস্তা করছি। হঠাৎ টিভিতে খবর দেখতেই অবাক হয়ে গেলাম। প্রিন্সিপালের মেয়ে মারিয়া আজ সকালে এই হাসপাতালে মারা যায়। কিছুদিন আগে কিছু সন্ত্রাসী তাকে নানান জায়গায় জখম করে। এই 2 দিন ছটফট করতে করতে আজকে সকালে মারা গিয়েছে। পুলিশ সন্ত্রাসীদের কাউকে ধরতে পারেনি। শুধু শুনে মুচকে একটা হাসি দিলাম। নাস্তা করে ভাইয়া ভাবিকে এবং নিধির কাছে বলে বাইরে এসে গাড়ি নিয়ে নিজের পাশে যেতে লাগলাম। আসার সময় ভাবিকে বলেছি আমাদের পরিবারের সবাইকে নিয়ে আসতে। হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকে দেখি ভাইয়া ফোন দিয়েছে। ও, আপনাদের তো বলতে ভুলেই গেছি। ভাইয়াকে সবকিছু খুলে বলেছি। ভাইয়া চেয়েছে নিজের হাতে মারতে, কিন্তু আমি মানা করেছি। দোষটা আমার সাথে করেছে, তাই শাস্তিটা আমি দেব। ভাইয়া বলেছে কোনো সমস্যা নেই, তুই যদি মেরে ফেলতে চাস তো তুই মেরে ফেলিস, সেটা আমি দেখব। হ্যালো ভাইয়া, বলুন। একটু আগে টিভিতে দেখলাম রনিও নাকি মারা গেছে। অনেক ভালো হয়েছে। এরা বেঁচে থাকলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বাসায় গিয়ে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। ফোনটা কেটে দিলাম। এখন অনেকটা শাস্তি লাগছে ওদের শাস্তি দিতে পেরে। প্রায় 5 ঘন্টা পর যশোরে এসে পৌঁছে গেলাম। গাড়ি পার্কিং করে বাসার দরজায় কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর মুনিয়া এসে দরজাটা খুলে দিল। মুনিয়া আমাকে দেখে জড়িয়ে ধরল। আমি মুনিয়ার কপালে একটা চুমু দিলাম। তারপর দুজনে ভেতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। মুনিয়া আমাকে জড়িয়ে ধরে পড়ল, আমার বাসায় তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না। পুরো বাসাটা ফাঁকা ফাঁকা লাগে। এখন থেকে আর লাগবে না, আমি তো চলে এসেছি। এখন আমাকে কিস করো। এখন না, আগে ফ্রেশ হব, তারপর খাবার খেয়ে তোমার সব আবদার পূরণ করব। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি আম্মুর সাথে টেবিলে খাবার সাজিয়ে রাখি। ওকে যাও। মুনিয়া রুম থেকে বেরিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে এবং কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মুনিয়া রুমে আসলো। মুনিয়া রুমে এসে আমাকে জড়িয়ে ধরল। তারপর বলল, রনি আর মারিয়াকে কি শাস্তি দিছো? তাহলে শোনো। তারপর মুনিয়াকে সবকিছু খুলে বললাম। এটা তোমার ঠিক হয়নি, তুমি তাদের শাস্তি দিতে। শাস্তি তো দিয়েছি, কিন্তু মরে যাবে সেটা ভাবিনি। আর মরে গেছে অনেক ভালো হয়েছে। তাদের মারাতে আমার পাপ হয়নি। দেশ থেকে কিছু নোংরা পরিষ্কার হয়েছে। ঠিক আছে, এখন আমাকে আদর করো, আমি মা হতে চাই। ছেলে মেয়ে লালন পালন করতে পারবে? অবশ্যই পারবো, তুমি আমাকে ভালোবাসা দিয়ে ভরে দাও। ঠিক আছে, আসো। মুনিয়া আমার কাছে আসার পর তার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে আসলাম। আস্তে আস্তে মুনিয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলতে লাগলাম। তারপর হারিয়ে গেলাম অজানা ঠিকানায়। ধন্যবাদ সবাইকে। সময় সারা জীবন একরকম যায় না, আজ নয় কাল পরিবর্তন হবেই ইনশাল্লাহ। আফসোস তো কেমন হয়েছে জানাবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা গল্প লিখি আমাদের মনের অনুভূতি থেকে, বাস্তবের সাথে কোনো মিল নেই। সবাই লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।